ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। সো আজকে আপনাদের কন্টেন্ট ওয়াইজ আমাদের আহ, শেখার বিষয় হচ্ছে সিম্যান্টিক সেগমেন্টেশন। আপনারা কি নাম শুনছেন? জিনিসটা কি? ম্যাম পিক্সেল ওয়াইজ ম্যাপিং। রাইট, পিক্সেল ওয়াইজ ম্যাপিং। আচ্ছা, থিং ইজ যে আপনারা সোফার শিখছেন কি ক্লাসিফিকেশন। যদি আমার কাছে একটা ইমেজ থাকে, আমি কি করতে পারি? আমি হচ্ছে ইমেজটা দেখে ওইটার উপরে সিএনএন একটা মডেল চালাবো, হোয়াট এভার ইট ইজ। ইট ক্যান বি ভিডিডি 19, 16, রেসনেট, আরো অনেক কিছু আছে আমরা জানি। তো যে কোনো কিছু যদি আমরা চালাই, তাহলে আমাকে কি করবে? আমাকে বলে দিবে যে উম, ছবিতে কি আছে, তাই তো? জাস্ট হচ্ছে আমাকে ক্লাসিফাই করে দিবে যে ছবিতে কি কুকুর আছে নাকি বিড়াল আছে নাকি কি কি আছে। আচ্ছা, প্রবলেমটা হয় যে যখন আমার কাছে ধরেন আহ আমার কাছে একটা ছবি আছে, ঠিক আছে। ধরেন ছবিটার মধ্যে এইখানে হচ্ছে একটা মানুষ, আর এইখানে হচ্ছে ধরেন একটা আহ বিড়াল। এখন আমাকে বলেন, এই ছবিটা যদি আমি সিএনএন এ ফিট করি, মানে সিএনএন এর মধ্যে যদি আমি দিয়ে বলি এখানে কি আছে, ও আমাকে কি দিবে? তাই না? ও আমাকে কি দিবে? আমাকে কি মানুষ দিবে নাকি ও আমাকে আহ বিড়াল দিবে বা কুকুর দিবে? সো এইটা হচ্ছে একটা প্রবলেম, যে যখন আমার মাল্টিপল অবজেক্ট থাকে তুমি কোনটাকে ফোকাস করতেছো। আচ্ছা, আরেকটা প্রবলেম হচ্ছে যে ঠিক আছে, তোমার কাছে মানুষ আছে আর তোমার কাছে হচ্ছে বিড়াল আছে। এখন সমস্যাটা হচ্ছে বিড়ালটা আর ছাগলটা এরা কোথায় আছে, একটা ছবির কোন পজিশনে আছে বা কোন এরিয়াতে আছে। এটা কি মানে ছাগল আর বিড়াল, ছাগল তো না, বিড়াল আর মানুষটা কি পাশাপাশি নাকি ওরা দূরে দূরে? এটা আর একটা প্রবলেম, ঠিক আছে। সো এই যে দুইটা প্রবলেম, এই দুইটা প্রবলেম আমাদের সলভ করাটা খুবই জরুরি। কেন জরুরি? কারণ হচ্ছে যখন আমরা ধরেন অটোনমাস ভেহিকেল নিয়ে কাজ করি, তখন অটোনমাস ভেহিকেল জিনিসটা কি, যে আপনি যখন আহ, মানে রাস্তায় যে টেসলা যেই গাড়িগুলা বের হইছে আর কি, তারা অ্যাকচুয়ালি কি করে? তারা হচ্ছে আপনার সামনে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করে ফেলে। খেয়াল করেন জিনিসটা কি করে। আপনার সামনে যে গাড়িগুলো আছে সেগুলাকে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করে। এখন গাড়িকে সেপারেট করতেছে ব্যাকগ্রাউন্ড থেকে, তার মানে কি? তাকে অবশ্যই ডিটেক্ট করতে হইতেছে বা ক্লাসিফাই করতে হইতেছে দুইটা জিনিস। একটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে আমার গাড়ি, তাই না? সো এই যে দুইটা জিনিসকে আইডেন্টিফাই করা লাগতেছে বা দুইটা জিনিসকে সেপারেট করা লাগতেছে, এইটার জন্য আমার প্রয়োজন হচ্ছে সেগমেন্টেশন। আচ্ছা, আরো যদি ক্লিয়ার করে বলি, এখানে আরো কয়েকটা কনফিউশন আপনাদের লাগতে পারে, লাইক এখানে কি কি দেয়া? আচ্ছা, আচ্ছা, এখানে আর কিছু দেয়া নাই। বাট আরো আপনাদের কনফিউশন কি লাগবে সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন কি আমি জানি, সো ক্লাসিফিকেশন বাদ আপনাদের লাগবে যে অবজেক্ট ডিটেকশন ভার্সেস ইমেজ ক্লাসিফিকেশন না সেগমেন্টেশন। এই দুইটার মধ্যে আপনাদের কনফিউশন লাগবে যে ঠিক আছে মিস, আপনি বললেন যে আমি সেপারেট করতেছি, বাট দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ধরেন ডিফারেন্সটা হচ্ছে এইখানে। ওপেন ইমেজ নিউ ট্যাব। ওকে, সো দেখেন। সো হ্যাঁ, কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, সো দেখেন, সো এইখানে জিনিসটা কি হচ্ছে, যখন আপনি ইমেজ ক্লাসিফিকেশন করতেছেন তখন আপনি বেসিক্যালি বলতেছেন কি যে এটা কি একটা ডগ? আপনি বলতেছেন হ্যাঁ এটা একটা ডগ, ইয়েস অর নো, অ্যান্সার দিয়ে শেষ। আপনি যখন অবজেক্ট ডিটেক্ট করতেছেন, দ্যাটস এ ডিফারেন্ট কেস। অবজেক্ট ডিটেক্ট সময়ে আপনি বেসিক্যালি কি করতেছেন? আপনি হচ্ছে আপনি হচ্ছে জাস্ট দেখেন একটা বাউন্ডিং বক্স ক্রিয়েট করছেন, ঠিক আছে? একটা বাউন্ডিং বক্স ক্রিয়েট করছেন এবং এই বক্সের উপরে লেখা থাকবে হচ্ছে ইফ ইটস এ ক্যাট অর ডগ, মানে ও ডিটেক্ট করতেছে এটা কি, ঠিক আছে? বাউন্ডিং বক্স সহ ডিটেক্ট করতেছে এটা কি, এবং এখানে বাউন্ডিং বক্স সহ ও ডিটেক্ট করতেছে যে এটা হচ্ছে ক্যাট, এটা হচ্ছে ডগ। এই ডিটেকশনটা করতেছে, ঠিক আছে? এখন প্রবলেমটা হয় হচ্ছে অবজেক্ট ডিটেকশন আর সেগমেন্টেশনের মধ্যে। এইখানেও দেখেন সেম কাজটাই করছে, এখানেও কিন্তু সেম কাজটাই করছে। কি করছে দেখেন, আহ বিড়ালটাকে ও ডিফাইন করছে হচ্ছে ব্লু কালার দিয়ে,
আর ডগটাকেও ডিফাইন করছে হচ্ছে কি দিয়ে, রেড কালার দিয়ে। এখন কেন এই জিনিসটা করলো, এটার কারণ হচ্ছে ধরেন আমি বললাম যে এটা হচ্ছে আমার ইমেজ, এটা হচ্ছে আমার ইমেজ, এই পার্টটা নাই। ইমেজের এইখানে হচ্ছে আপনার ধরেন অনেকগুলো তো পিক্সেল আছে, ধরেন আমি ইমেজটাকে কয়েকটা পিক্সেলে কনভার্ট করি। কোথাও না বুঝলে আমাকে থামায়েন। ধরেন পিক্সেলে কনভার্ট করি। আচ্ছা, সো আমি বলতেছি যে এই ইমেজের এই পোর্শনে আপনার বিড়ালটা আছে, আর ইমেজের এই পোর্শনে, কালারটা চেঞ্জ করি, এই পোর্শনে হচ্ছে আপনার ডগটা আছে। এখন দেখেন আমি কি করলাম, আমি কিন্তু রেড দিয়ে বলে দিলাম যে এটা হচ্ছে আপনার ক্যাট, আর এইখানে আমি বলে দিলাম যে এইটা হচ্ছে আমার ডগ। আমি কিন্তু বাউন্ডিং বক্স ক্রিয়েট করছি ঠিকই, কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে ঠিক আছে আমি তো ক্যাট আঁকাইলাম, কিন্তু ক্যাট এই বাউন্ডিং বক্সের সবটা জুড়েই কি ক্যাট? এটা কিন্তু না। বাউন্ডিং বক্সের একটু দাঁড়ান, কে জানি বাসায় আসছে। ওয়েট ওয়েট ওয়েট। ওকে, দুঃখিত। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে দেখেন আমার যে বাউন্ডিং বক্স আছে, বাউন্ডিং বক্সের সবটা জুড়ে কি ক্যাট কিনা। সো দেখেন ক্যাট কিন্তু সবটা জুড়ে হয় না। নর্মালি ধরেন এই পোর্শনে ক্যাট আছে, এই পোর্শনে ক্যাট আছে, ঠিক আছে, এই পোর্শনে ধরেন ক্যাট আছে, বাট বাকি পোর্শন গুলা কিন্তু, বাকি পোর্শনে কিন্তু ক্যাট নাই। সো আমাদের যদি ছবিতেও ইভেন আপনি দেখেন, খেয়াল করে দেখেন যে এতটুকু ধরেন ক্যাট, এতটুকু ধরেন ক্যাট, বাট এতটুকু কিন্তু এই যে এই আমার কার্সার কি দেখা যায়? ইয়েস ম্যাম, দেখা যায়। ওকে, সো এই পোর্শন গুলো কিন্তু ক্যাট না। সিমিলারলি আপনি যদি ডগের ক্ষেত্রেও আসেন, দেখেন বিশাল বড় একটা এরিয়া জুড়ে আমার কি বাউন্ডিং বক্স, ঠিক আছে। সো বাউন্ডিং বক্সের এই পোর্শনটুকু হচ্ছে আপনার ডগ, কিন্তু বাকি যেই পোর্শনটা আছে সেটা কিন্তু আপনার ডগ না। হ্যাঁ, যদিও আমাকে কি করছে, বাউন্ডিং বক্স দিয়ে বলে দিছে যে এই বক্সের মধ্যে তোমার ডগ আছে, বাট বক্সের পুরোটা জুড়ে আমার ডগটা নাই। এই জন্য এই প্রবলেমটা সলভ করার জন্য আমার কি আবিষ্কার হয়েছে, সেগমেন্টেশন। মানে আমি সেগমেন্ট করতেছি কোন কোন পোর্শনে আমার ক্যাট আছে আর কোন কোন পোর্শনে ডগ আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে আপনি যখন জিনিসটাকে ইউজ করবেন, সেগমেন্টেশন আমরা কোথায় ইউজ করি, এটার একটা মানে ফান্ডামেন্টাল অ্যান্সার হইতেছে যে আমি যদি ব্যাকগ্রাউন্ড থেকে আমার অবজেক্টটাকে আলাদা করতে চাই, তাহলে হচ্ছে আমরা সেগমেন্টেশন ইউজ করি। দেখেন আপনি যখন অবজেক্ট ডিটেক্ট করতেছেন, এখানে ব্যাকগ্রাউন্ড যেটা, আমার ব্যাকগ্রাউন্ড যেটা, সেখান থেকে আহ, আলাদা করা ইজি, নাকি আমি যখন সেগমেন্ট করে ফেলছি সেখান থেকে ব্যাকগ্রাউন্ড আলাদা করা ইজি? অবভিয়াসলি আমার সেগমেন্টেশন থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা করা ইজি, ঠিক আছে। সো এইখানে আমার তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ক্যাটের জন্য আমি একটা লেবেল দিচ্ছি, ক্যাটের লেবেলটা হচ্ছে ধরেন 0, না 0 না, ক্যাট কখনো 0 হয় না। ক্যাট হচ্ছে 1, ডগ হচ্ছে 2, আর আমার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হচ্ছে আমার অলওয়েজ কি হবে, 0। বুঝতে পারছেন? সো আমি যদি একদম সিম্পলি বলি যে তিনটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি, আমরা কেটে দিই। তিনটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি, ক্লাসিফিকেশন, দেন হচ্ছে দেন হচ্ছে অবজেক্ট ডিটেকশন, আর হচ্ছে ইমেজ সেগমেন্টেশন। তাহলে জিনিসটা হবে হচ্ছে এরকম যে আমার কাছে একটা ইমেজ আছে, ইমেজটা যদি আমি সিএডএন এর মধ্যে দেই, ও আমাকে কি করবে, বলে দিবে যে ইফ ইটস এ ক্যাট, ইফ ইটস এ ডগ, ইফ ইটস এ কি হইতে পারে, হিউম্যান, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন, ওকে। এবার যদি আমি বলি যে অবজেক্ট ডিটেকশন কি জিনিস, সরি, বা অবজেক্ট ডিটেকশন বা ইমেজ ডিটেকশন কি জিনিস, ডিটেকশন, তাহলে এটা হবে হচ্ছে আপনার ধরেন একটা ইমেজ,
ইমেজ, এটাকে হচ্ছে আমি অবজেক্ট ডিটেকশনের যেই অ্যালগোরিদম গুলো আছে তার মধ্যে রাখলাম, তার মধ্যে দিলাম। এটা আমরা এখনো শিখি নাই, শিখবো। কিংবা এটা কি স্যার ক্লাসে শিখাইছে? আপনাদেরকে স্যার কি শিখাচ্ছে থিওরিতে? ম্যাম GAN তারপর ওরকম টাইপের। ইয়েস ম্যাম। আচ্ছা, সো ডিটেকশনের ক্ষেত্রে কি হয়? ডিটেকশনের ক্ষেত্রে আমি ইমেজটাকে হচ্ছে অবজেক্ট ডিটেকশনের একটা অ্যালগরিদমের মধ্যে রান করাই। করাইলে ও আমাকে যেটা দেয়, ও আমাকে দুইটা জিনিস দেয়। একটা হচ্ছে যে x1 y1 x2 y2, এগুলা কি? এটা হচ্ছে বাউন্ডিং বক্সের কোঅর্ডিনেটর। ঠিক আছে? বাউন্ডিং বক্স কোঅর্ডিনেটর আমি আর লিখলাম না। আচ্ছা, এটা হচ্ছে একটা জিনিস দেয়। আরেকটা জিনিস দেয় যে ক্লাস লেভেল। মানে কি? যে if it's a dog, if it's a cat, ঠিক আছে? ক্লাসের লেভেলটাকে ঠিক করে দেয়। আচ্ছা, আর ফাইনালি আমার যেটা ইম্পর্টেন্ট সেটা কি? সেটা হচ্ছে আমার সিম্যান্টিক সেগমেন্টেশন বা ইমেজ সেগমেন্টেশন। দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, আমি সেটা পরে বলতেছি। সেগমেন্টেশন, আচ্ছা, এটার কাজ কি? এটা হচ্ছে আমি ইমেজটাকে দিব, ইমেজটাকে দিব, ও হচ্ছে রান করবে, অ্যালগরিদমের মধ্যে রান করবে, অ্যালগরিদম রান করে আমাকে কি করবে? আমাকে মাস্ক বের করে দিবে। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল করেন আমি কি বলতেছি, মাস্ক। ও আমাকে কোনো একটা আউটপুট দিবে না, মানে ও আমাকে কোনো একটা নিউমেরিক আউটপুট দিবে না, রেদার ও আমাকে একটা ইমেজ আউটপুট দিবে, যেই ইমেজের মধ্যে কি থাকবে? মাস্কিং থাকবে, মাস্ক করা থাকবে, মানে আমি ওই জায়গাটা ঢেকে রাখবো। ঠিক আছে? এখন এই মাস্কিং হইতে পারে দুই ধরনের। একটা হচ্ছে যে আপনার কাছে অবজেক্ট আছে একটা, ঠিক আছে? আপনার কাছে ধরেন আপনি বললেন যে এখানে কি করতেছি? এটা হচ্ছে আমার মাল্টি মাস্কিং, মাল্টি লেভেল মাস্কিং। কেন মাল্টি লেভেল? কারণ আপনার এখানে জিনিস আছে দুইটা, একটা হচ্ছে ক্যাট, একটা হচ্ছে ডগ। সো আপনার এখানে লেবেল করা লাগতেছে দুইটা জিনিস। সো এটাকে বলা হয় মাল্টি লেভেল মাস্কিং। দুইটা জিনিসকে আপনি লেবেল করলেন, দেন দুইটা জিনিসকে আপনি মাস্ক করলেন। ইভেন এখানে আরেকটা মাস্কিং আছে, সেটা হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু একটা মাস্কিং। ঠিক আছে? সো ধরেন আমি ব্যাকগ্রাউন্ডকে বললাম হচ্ছে 0, ক্যাটকে বললাম হচ্ছে আমার 1, আর ডগকে বললাম হচ্ছে আমার 2। সো দেখেন আমি কি করলাম? পিক্সেল ওয়াইজ মাস্কিং করে ফেললাম। বুঝতে পারছেন? সো কি রে ভাই, ওকে। সো এবার যদি আপনি ইমেজ সেগমেন্টেশনে যান, তাহলে দেখেন এখানে কি কি লেখা আছে। Computer vision technique that involves partitioning an image into meaningful regions or segments to simplify its representation and make it easier to analyze. Okay, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইমেজ সেগমেন্টেশন আবার কয়েক ধরনের হইতে পারে। ইমেজ সেগমেন্টেশন কয়েক ধরনের হইতে পারে। একটা হচ্ছে যে আপনার সিম্যান্টিক সেগমেন্টেশন, একটা হচ্ছে ইনস্ট্যান্স সেগমেন্টেশন, আর একটা হচ্ছে প্যারাপ্টিক সেগমেন্টেশন। এখন তিনটার মধ্যে ডিফারেন্সটা কি? এটা ডিফারেন্স আপনাদের জানা খুব একটা দরকার নাই, বাট তাও আমি বলে দিই। সেটা হচ্ছে যে আহ, দেখেন ইমেজ সিমেন্টিক সেগমেন্টেশনে কি হচ্ছে, মানুষগুলাকে আপনি কি করতেছেন? একটা লেবেল করছেন। গাড়িগুলাকে আপনি একটা লেবেল করছেন। দেখেন হোয়াট এভার দ্য গাড়ি ইজ, গাড়ি কিন্তু সেম না। একটা হচ্ছে ট্রাক, আমি বুঝতেছি, আর একটা হচ্ছে আপনার কার আর কি, সেডান টাইপের কার। আর দেখেন এইটা হচ্ছে আপনার ইয়ে গাছ কিন্তু আপনার সেপারেটেড না, দুটো কিন্তু ডিফারেন্ট গাছ। সো আপনার লেবেল যখন সেম, আপনি ধরেন মানুষকে আপনি লেবেল 1 দিছেন, সো এই 1 এর জন্য আপনার পুরাটাই রেড। গাড়ির জন্য ধরেন আপনি দিছেন হচ্ছে, গাড়ি তো না এখানে, হ্যাঁ গাড়ি মানে ভেহিকেলকে বুঝাইতেছি, ভেহিকেলের জন্য আপনি লেবেল 2 দিছেন। সো দেখেন 2 এর জন্য আপনার কি হচ্ছে? দুইটাই কিন্তু ইয়েলো। আবার রোডের জন্য আপনার একটা একটা কালার, এই গ্রাসগুলোর জন্য একটা কালার। ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিসকে আপনি একটা একটা করে কালার দিচ্ছেন। যদি মানুষ হয় তাহলে হচ্ছে 1, যদি গাড়ি হয় তাহলে 2, এরকম। সো এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু ইম্পর্টেন্ট না, মানুষ হইলে সেটা 1। আচ্ছা, বাট ইনস্ট্যান্সের ক্ষেত্রে যেটা হচ্ছে দেখেন,
মানুষ কিন্তু ঠিক আছে, ২ টাই মানুষ, বুঝতে পারছি। কিন্তু ২ টা মানুষ কিন্তু ২ টা আলাদা মানুষ। সো ২ টা আলাদা মানুষ যখন হচ্ছে, ২ টা আলাদা মানুষকে আপনার আলাদা, আলাদা নাম দিতে হবে। ঠিক আছে? আবার এইখানেও দেখেন গাড়িগুলা কিন্তু ঠিক আছে, বুঝতে পারছি ২ টাই গাড়ি। কিন্তু ২ টা গাড়ি কিন্তু ২ টা আলাদা ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স বলতে হচ্ছে অবজেক্ট বুঝাইতেছি। ঠিক আছে? ওই যে পাইথনে আপনারা পড়ছিলেন ইনস্ট্যান্স, অবজেক্ট ওগুলা। সো ২ টা যখন ডিফারেন্ট অবজেক্ট হয়ে যাচ্ছে তখন সেই ২ টা অবজেক্টকে আমি কি করতেছি? ডিফারেন্ট কালারিং করতেছি। বুঝতে পারছেন? আর এইখানে ইনস্ট্যান্সে আমরা যেটা করি, এই ৪ টা জিনিস বাদে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে না? ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পুরোটাই ব্ল্যাক করে দেই। ঠিক আছে? সো আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা মেইন ফোকাসে থাকে না। আমার ফোকাসে থাকবে হচ্ছে আমার অবজেক্ট গুলা। ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন, যদি আমার গাছও থাকে সেটাও কিন্তু ব্ল্যাক। আচ্ছা। আর প্যানপ্টিকে তো আপনি বুঝতেই পারতেছেন তাহলে যে আমার ব্যাকগ্রাউন্ডও ইনক্লুডেড, আমার প্রত্যেকটা ইনস্ট্যান্সও ইনক্লুডেড। দ্যাটস আ শর্ট ব্রিফ আর কি ডিফারেন্সেস বিটুইন দেম। এবার আপনি যদি একটু পড়েন তাহলেই বুঝতে পারবেন, লাইক সিমেন্টিক সেগমেন্ট, ইমেজ সেগমেন্টেশন। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা হচ্ছে ল্যাব 5 থেকে, ঠিক আছে? ল্যাব 5 হচ্ছে তারা মনে হয় করছেন, মিস দেখাইছিল। সো নিচে হচ্ছে এই পার্টটুকু আছে, একটু খেয়াল করে দেখেন। সেটা কোয়েশ্চেন আছে? হ্যাঁ, বলেন। ম্যাম, ল্যাব 5 এর রেকর্ডিংসটা তো দেওয়া হয়নি ম্যাম। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি মিস করছে, আমি মিসকে বলবো, ঠিক আছে? আমি শেয়ার করে দিছি। আপনার টেক্সটের রিপ্লাই দেখেন। ওকে ম্যাম, আচ্ছা, ঠিক আছে। আমি শেয়ার ম্যাম করছি। এইটাও একটু আমাদের শেয়ার করে দিয়েন, মানে হচ্ছে ম্যাম আমাদের একটু ওই যে অনলাইনে ক্লাস হইলে একটু পরে সুবিধা হয় রেকর্ডিংটা একটু। ইয়েস ম্যাম। ওকে, ওকে, শিওর। আচ্ছা, সো আপনারা হচ্ছে এটা একটু গো থ্রু করেন, সিমেন্টিক সেগমেন্টেশন, ইনস্ট্যান্স, প্যানোপটিক। আরো যদি ডিটেলসে জানতে চান তাহলে আরো ডিটেলস আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন, যে সিমেন্টিক সেগমেন্টেশন, ধরেন সিমেন্টিক বা ইমেজ সেগমেন্টেশনে যাবেন, সিমেন্টিক ইমেজ সেগমেন্টেশন। ওকে, সো এখানে গেলে জাস্ট ইমেজ লিখে আপনারা সার্চ করতে পারেন। মোরাললেস সব একই জিনিসই দেখাইছে। ওকে, এটা একটা গুড ওয়ে। দেখেন, এটা একটা ভালো উদাহরণ। এইখানে দেখেন পার্সন, দেখেন সবগুলোই কিন্তু পার্সন। সো সবগুলাই যদি পার্সন হয়, কেউ আমাকে অ্যান্সার দিতে পারবেন যে এটা আসলে কোন সেগমেন্টেশন? ম্যাম সিমেন্টিক সেগমেন্টেশন। ইয়েস, রাইট। এটা হচ্ছে আমার সিমেন্টিক সেগমেন্টেশন, কারণ পার্সনকেই হচ্ছে ও কি করছে, একটা লেবেল ধরছে। আর এইটা কি সেগমেন্টেশন তাহলে? ইনস্ট্যান্স সেগমেন্টেশন। ইনস্ট্যান্স সেগমেন্টেশন, রাইট। ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিসকে ও কি করছে, ডিফারেন্টলি আইডেন্টিফাই করছে। ডিফারেন্টলি আইডেন্টিফাই করে দেন ওটাকে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করছেন, মানে আলাদা করছেন। আচ্ছা, সো এই তো গেল হচ্ছে সেগমেন্টেশনের পার্ট। সো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এটা কোথায় ইউজ হয় আবার বলি, এটা সব থেকে বেস্ট, এটার কাজই হইতেছে যে ও কি করবে, ব্যাকগ্রাউন্ড থেকে দুইটা জিনিসকে আলাদা করে দিবে। ঠিক আছে? বা আরেকটা জিনিস হয়, এটাকে মানে আরেকটা জিনিস বলে, সেটাকে বলা হচ্ছে মাস্কিং। ও মাস্ক করে, মানে একটা মাস্ক বসায় দেয়। ঠিক আছে? সো সেগমেন্টেশন সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে আপনার ওই যে অটোনমাস ভেহিকেলে, দেন হচ্ছে মেডিকেল ইমেজের ক্ষেত্রে অনেক ব্যবহার করা হয়, দেন স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ঠিক আছে? কারণ মেডিকেল ইমেজে কি হয়, ধরেন আপনি লিভারকে ইয়ে করতেছেন, লিভারকে আপনি কি করতে চান, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে চান। ঠিক আছে? সো লিভারকে যদি আলাদা করেন, আপনি যদি ডিটেক্ট করতে চান লিভার, সো লিভারের সাথে দেখবেন যে অনেক কিছু ডিটেক্ট হয়ে গেছে। ধরেন এটা হচ্ছে আপনার লিভার, কিন্তু আপনি কি করতে চান, লিভারকে ডিটেক্ট করে আলাদা করতে চান। সো লিভারের সাথে কি হবে, অনেক কিছু ডিটেক্ট হয়ে যাবে। সো আপনার এই টাইমে কি করা লাগবে, লিভার জাস্ট যতটুকু, সেই ততটুকুকেই পিক করতে হবে। ঠিক আছে? সো এই জন্য আপনার তখন কি প্রয়োজন হবে, সেগমেন্টেশন প্রয়োজন হবে। বুঝতে পারছেন? আচ্ছা, সো ফার কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই? আচ্ছা, সো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে লেটস গো টু আওয়ার আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ফ্রম নাও অন মেবি হচ্ছে আমরা ক্যাগেলে মুভ করব। আপনারা ক্যাগেলের নাম শুনছেন?
ক্যাগেলে যদি মুভ করতে হয় আমাকে একটু এখান থেকে ওপেন করতে হবে। আপনারা কি ক্যাগেলের নাম শুনছেন কেউ? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ক্যাগেল হইতেছে আপনার কি বলে, একটা হচ্ছে যে এটা রিপোজিটরি বলতে পারেন, ওয়ান টাইপ অফ, কারণ এখানে আপনি এমন পাবেন না এমন কোনো ডেটা সেট নাই, ঠিক আছে? মোটামুটি সব কাইন্ড অফ ডেটা সেট এখানে আপনার আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ডলি, ক্যাগেল কেন আমরা ইউজ করতেছি, কেন আমরা কোলাব ইউজ করতেছি না? কারণ হচ্ছে যে যখন আপনারা একটু বড় বড় হায়ার লেভেলের কম্পিউটেশন গুলা করবেন, তখন যেটা হয় যে রান করতে অনেক বেশি টাইম লাগে, ঠিক আছে? রান করতে যেহেতু অনেক বেশি টাইম লাগে, সো দেখবেন যে ওরা কি করে, মানে যারা কোডার, আরো বড় বড় কোডার, ওরা হচ্ছে আপনার জিপিইউ ওয়ালা ইয়ে কেনে, পিসি কেনে, বা ধরেন আমাদের যেই ল্যাব আছে কম্পিউটার ল্যাব, সেখানে দেখবেন জিপিইউ গুলো অনেক বেশি হাই, তাই না? অনেক হাই স্ট্যান্ডার্ডের। এখন আমরা তো গরিব মানুষ, মানে আমিও গরিব, সো আমার কাছে এত ভালো জিপিইউ নাই। সো জিপিইউ যদি না থাকে আপনি কি করবেন? আপনার কি আর কোডিং করার স্বপ্ন শেষ? আচ্ছা, হচ্ছে না। আপনারা হচ্ছে কোল্যাবেও একটা জিপিইউ ইউজ করতাম, মনে আছে? কোল্যাবে হচ্ছে আমরা সেটিংসে গিয়ে জিপিইউ চেঞ্জ করে নিতাম, খেয়াল করছেন? Yes, ma'am. Yeah, ma'am. হ্যাঁ, এই যে কোথায় জানি রান টাইমে গিয়ে, এই যে চেঞ্জ রান টাইমে গিয়ে আমরা কি করতাম, জিপিইউ তে কনভার্ট করে নিতাম। এখন থিং ইজ যে কোল্যাবের জিপিইউ আমাকে মনে হয় 10 মিনিট না 20 মিনিট মতো সময় দেয়, ঠিক আছে? যে 10 বা 20 মিনিট পরে কি হয়, রান টাইমটা আবার রিস্টার্ট নেওয়া স্টার্ট করে। কিন্তু আমাদের যদি কম্পিউটেশন অনেক বেশি হাই থাকে, তখন আমাদের দেখা গেল রান হইতে হচ্ছে 2-3 ঘন্টাও লাগে, বা 4-5 ঘন্টাও লাগে, আরো বেশি লাগে ইনফ্যাক্ট। সো এই টাইপের এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য আমার বেস্ট হচ্ছে আপনি যদি ক্যাগেলে চলে আসেন। ক্যাগেল আপনাকে কি করবে, ক্যাগেল হচ্ছে আপনাকে পার উইকে 30 আওয়ার্স মতো জিপিইউ সাপোর্ট দেয়, ঠিক আছে? সো এই জন্য আমরা আপাতত ক্যাগেলে আসতেছি, শিফট করতেছি, যদিও আমি রান করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কেমনে কি কাজ করে। আচ্ছা, সো ক্যাগেলে যাবেন। ক্যাগেলে গিয়ে আপনারা প্রথমে চাইলে একটু ঘাটাঘাটি করবেন, লাইক আপনারা ডাটা সেট দেখবেন, এখানে প্রচুর হিউজ লেভেলের ডেটা সেট আছে, ঠিক আছে? যা মন চায়, যেটা ইচ্ছা নিয়ে কাজ করতে ভাল লাগে করবেন। ইমেজ ডেটা সেট আছে, নিউমেরিক ডেটা সেট আছে, ইভেন আপনি যদি এনএলপি নিয়েও কাজ করেন সেই ডেটা সেটও আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, আচ্ছা আমি মডেলসে পরে যাই। কিভাবে আপনি নোটবুক ক্রিয়েট করবেন? সো নোটবুক ক্রিয়েট করার জন্য আপনার এই যে এখানে ক্রিয়েট একটা অপশন আছে, দেন নিউ নোটবুক নামে একটা অপশন আছে। সো আপনি চলে যাবেন হচ্ছে নিউ নোটবুকে। ওকে, সো নিউ নোটবুকে চলে আসবেন। চলে আসলে আপনাকে হচ্ছে এরকম একটা, দাঁড়ান এখনো আসে নাই ঠিক মতো, So, এই যে আসছে। দাঁড়ান একটু সময় নিচ্ছে। আচ্ছা, সো এইরকম একটা জিনিস আসবে আর কি, ঠিক আছে? সো আপনি এখানে নাম ধাম চেঞ্জ করবেন, যা করার, ধরেন আমি করলাম না, রেখে দিলাম। এখন আপনার কাজ কি? আপনার কাজ হইতেছে যে আপনি এটাকে আগে কানেক্ট করবেন, ঠিক আছে? কিসে কানেক্ট করবেন? আপনার জিপিইউ তে কানেক্ট করবেন। এখন আপনারা যখন শুরুতেই আসবেন তখন আপনারা এইরকম জিনিসটা পাবেন না, আপনারা এখানে দেখবেন যে ব্ল্যাঙ্ক হয়ে আছে, ঠিক আছে? এই জিনিসটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। এটার জন্য আপনাকে কি করতে হবে? এই যে নিচে আসতে হবে, একটু দেখেন আমি দেখাই দিই। এখানে আসবেন, সেশন নান, ল্যাঙ্গুয়েজ পাইথন, প্রিন্ট টু অরিজিনাল এনভায়রনমেন্ট, ওকে। এইখানে দেখবেন যে ইন্টারনেট অন বলে একটা অপশন আছে, আপনাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যে জিপিইউটা ইউজ করব সেটা বেসিক্যালি রিমোট জিপিইউ। সো রিমোট জিপিইউ ইউজ করতে হলে ক্যাগেলের সার্ভারে আমাকে অ্যাক্সেস করতে হবে, সেটার জন্য আমার ইন্টারনেট দরকার। এখন অনেকের আবার দেখবেন যে এইখানে ইন্টারনেট অনে আপনার হচ্ছে ইয়ে হয়ে আছে আর কি, ব্ল্যাঙ্ক হয়ে আছে, মানে আসতেছে না। সো এটার কারণ হচ্ছে যে আপনাকে যখন আপনি একটা ক্যাগেল অ্যাকাউন্ট খুলবেন, আপনাকে ফার্স্টে ফোন দিয়ে, মানে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা, ঠিক আছে? অ্যাকাউন্ট যদি ভেরিফাই করে ফেলেন তাহলে আপনার এখানে অপশনটা চলে আসবে, আপনি এখানে সোজাসুজি ক্লিক করে ফেলবেন। ক্লিক করলে আপনার কানেক্ট হয়ে গেল ক্যাগেলটা ইন্টারনেটের সাথে। তখন আপনি চাইলে কি করতে পারেন, সেটিংসে চলে আসবেন, এক্সেলারেটরে চলে এসে আপনি জিপিইউ, যে কোনো একটা জিপিইউর সাথে কানেক্ট করে দিবেন। বুঝতে পারছি? সো ধরেন আমি এখানে জিপিইউ টার্ন অন, জিপিইউ D4 এই দেখেন এখানে লেখা আছে অ্যাভেলেবিলিটি ইজ লিমিটেড 30 আওয়ার্স পার উইক। সো ইউ হ্যাভ 30 আওয়ার্স রিমেইনিং, ঠিক আছে? সো প্রত্যেক উইকে আপনার 30 ঘন্টা করে থাকবে হাতে। সো যত বড়ই আপনার কোডটা হোক না কেন, বা আপনার কম্পিউটেশনটা হোক না কেন, 30 ঘন্টার মধ্যে যদি থাকে তাইলে ক্যাগেল বেস্ট। সো আপনি এখানে টার্ন করে নিলেন। সো আপনার এটা শুরু হয়ে গেল, সেশন শুরু হয়ে গেছে অলরেডি। এইখানে
আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হইতেছে যে আহ, আপনি যখন ক্যাগেলে কাজ করবেন আপনার অবশ্যই ডেটা সেট লাগবে, তাই না? সো ডেটা সেট যদি লাগে তাহলে কোলাবে আমরা কি করতাম মনে আছে? কোলাবে হচ্ছে আমরা যদি কোলাবে একটু যাই, এটা হচ্ছে আমার কোল্যাব। সো এইখানে আমরা একটা অপশন পাইতাম, এখানে হচ্ছে আমরা ফাইল ইনপুট দেওয়ার একটা অপশন পাই, তাই না? নর্মালি এখানে কোথায়, এই যে ফাইল ইনপুট দেওয়ার একটা অপশন পাই। আচ্ছা, আর একটা কি করতাম, আর একটা হচ্ছে আমরা মাউন্ট করতাম। সো এই দুইটা ওয়েতে আমরা ডেটা সেটকে বা যে কোনো একটা ফাইলকে আমরা ইনপুট দিতাম কোডের মধ্যে। আর এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এইখান থেকে ইনপুট দিব। অ্যাড ইনপুট, এইদার অ্যাড ইনপুট যে অলরেডি তোমার কাছে আছে ক্যাগেল থেকে আপনি নিবেন। সো আপনি এখানে একটা ক্লিক করে দিলেই চলে আসবে। ধরেন আমি একটা নেই, মাই রিসিট পিডিএফ স্ক্যান। ওকে, ওকে, দেখি আসছে কিনা। আচ্ছা দেখেন, এই যে ডেটা সেট একটা হয়ে গেছে, অলরেডি চলে আসছে। এটাকে এবার রান করেন। দেখেন এই যে রিসিট কিন্তু আপনার প্রিপেয়ার হচ্ছে, ওরা এমন ভাবেই দিয়ে দিবে আপনাকে, এই কোডটা অলরেডি এমন ভাবেই থাকবে যে আপনি জাস্ট যদি একটা ইনপুট দেন তাহলেই ওরা অটোমেটিক্যালি ইনপুট নিয়ে নিবে। আপনি জাস্ট রান করবেন। আচ্ছা, এটা হইতে অনেক সময় লাগতেছে, ওয়েটিং ফর জুপিটার সেশন। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি চাইলে ডিরেক্টলি আপলোড করতে পারেন। কি আপলোড করতে পারেন? আপনি হচ্ছে চাইলে ডিরেক্টলি একটা মডেল আপলোড করতে পারেন। ফার্স্ট অফ অল মডেলটা কি, ধরেন আপনি কি করছিলেন, আমরা হচ্ছে কাস্টম মডেল বানাইছিলাম, মনে আছে? কাস্টম মডেল বানায় সেভ করে রাখছিলাম। একদম শুরুর দিন যেদিন আমরা ফার্স্ট সিএনএন পড়ছি সেদিন হচ্ছে আমরা একটা কাস্টম 2D কনভলিউশনাল লেয়ার, সরি 2D সিকোয়েন্সিয়াল সিএনএন মডেল বানায় সেভ করছিলাম। সো ধরেন আমি ওই মডেলটা ইউজ করতে চাই, আপনি তাহলে কি করবেন? নিউ মডেলে গিয়ে ওই মডেল ফাইলটা আপলোড করে দিবেন। আচ্ছা, আরেকটা কি করতে পারেন, ডেটা সেট আপলোড করতে পারেন। সো আপনি গিয়ে কি করবেন, নিউ ডেটা সেটে যাবেন। আপনার কাছে যদি কোনো ডেটা সেট থাকে যেটা আপনি হয়তো হাতে কলমে বানাইছেন, ও মাই গড, সো ওই ডেটা সেটটা হচ্ছে আপনি আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার দুইটা ওয়ে। আচ্ছা দেখেন, এই যে আমি রান করছিলাম, অটোমেটিক্যালি আমার রিসিপ্টটা নিয়ে নিছে। ঠিক আছে, সো দেখেন এখানে যা যা আছে, মানে আর দেখার দরকার নাই, মনে হয় অনেকগুলা পিডিএফ আছে। সো পিডিএফ গুলো অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। ক্যাগেল নিয়ে কোনো কনফিউশন আছে? কেউ একটু কথা বলেন, অনেকে ম্যাম এটার র্যাম কিরকম ক্যাগেলের? আচ্ছা, এটা র্যাম সম্পর্কে আমি জানি না, বাট মোস্ট প্রবাবলি একটু আমাকে চেক করতে হবে। এই যে র্যাম এখানে দেখি আছে কিনা, এই যে সিপিইউ র্যাম, এই যে ম্যাক্সিমাম র্যাম হচ্ছে আপনার 29। ঠিক আছে, আচ্ছা, ওকে। ম্যাম, হ্যাঁ বলেন। আমরা কোলাবে যেই কোড করি ক্যাগেলের কোড তো সেমই হওয়ার কথা। সেমই হবে, হ্যাঁ অবশ্যই সেম হবে, কিন্তু জাস্ট একটা জায়গায় ডিফারেন্স, সেটা হচ্ছে আপনার ওই যে বললাম যে আপনি যদি, আপনার যদি মডেলটা অনেক বেশি বড় হয় বা হেভি হয় তখন হচ্ছে আপনার কেগেল বেস্ট, বাট কোড সেম, মোর অরলেস কোড সেম। বাট ম্যাম, কেগেলে মাঝে মাঝে কিছু মানে আনওয়ান্টেড এরর্স দেয়, মানে রেড হয়ে থাকে আউটপুটসে। দ্যাটস ওয়াই মানে প্রবলেম ফেস করতেছিলাম লাস্ট অ্যাসাইনমেন্ট করার সময়। লাস্ট অ্যাসাইনমেন্ট কি আপনারা ক্যাগেলে করছেন? ম্যাম কোলাবে তো ওই যে টিপিইউ টাইম শেষ হয়ে যায়, দ্যাটস ওয়াই তো ম্যাম হ্যাঁ পুরোটা একবারে করা যায় না। তো এক্স্যাক্টলি, এই ম্যাম, জন্যই আমি হচ্ছে ক্যাগেলে শিফট করতে যাচ্ছি। ওকে ম্যাম। আর ম্যাম, লাস্ট অ্যাসাইনমেন্ট নিয়ে আরেকটা কোয়েশ্চেন ছিল যে হ্যাঁ হ্যাঁ পার্ট 1 আর পার্ট 2 আমি যদি দুইটা আলাদা পিডিএফ এ করি তাহলে কি মানে সাবমিট করি সমস্যা আছে? কারণ ম্যাম এক আইডির আমার না জিপিইউ টাইম শেষ হয়ে গেছে। না না, দ্যাটস ওয়াই। সমস্যা নেই, ওকে, ওকে, নো প্রবলেম। ওকে। ওকে, সো দিস ইজ দ্য থিং। এখন যাই হচ্ছে আমরা আবার একটু ব্যাক করি পড়াশোনায়, এটা তো একটু নিয়ে করলাম। আচ্ছা, এটা আমি একটু ডিলিট করে দিই, থাক। ওকে, সো এবার আসেন হচ্ছে আমার, হুম, এবার আসেন হচ্ছে আমার মেইন জিনিসে, সেমান্টিক সেগমেন্টেশন নিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, সেমান্টিক সেগমেন্টেশন সেটা কি অলরেডি আমরা জানি। এখন যেহেতু আমরা অলরেডি হচ্ছে সিএনএন এর মডেলগুলো সম্পর্কে জানি, সেমান্টিক সেগমেন্টেশনের মডেলগুলা
খুব একটা টাফ হওয়ার কথা না। আচ্ছা, সো সিমেন্টিক সেগমেন্টেশনের ফার্স্ট মডেল মানে যেই মডেলটা মানে আমরা শিখবো সেটা হচ্ছে FCN। এখন FCN মানে কি? এটা কোথায় আছে? আচ্ছা, এটা তো এখানেও বলা। এই যে এটা এখানেও অলরেডি বলা মেবি। হ্যাঁ, এই যে দেখেন, সিমেন্টিক সেগমেন্টেশনের মডেল আরো অনেক ধরনের হয়। এখানে তিন টাইপের লেখা আছে। একটা হচ্ছে যে পিরামিড সিন, এটাও আমরা আজকে শিখবো। এটা একটা মডেল। ফুলি কনভলিউশনাল নেটওয়ার্ক মডেল, এটাকে বললাম হচ্ছে FCN। আর একটা আছে হচ্ছে সেগনেট, আরো আছে হচ্ছে ইউনেট, আরো আছে হচ্ছে আপনার আর মনে নেই। সো আরো অনেক ধরনের আছে, ঠিক আছে? সো অনেক ধরনের মডেল আছে। সো আমরা হচ্ছে বেসিক্যালি প্রথম দুইটা শিখবো আজকে। সো আজকে এখন আমরা হচ্ছে আপাতত FCN নিয়ে স্টার্ট করি, ফুললি কনভলিউশনাল নেটওয়ার্ক। এটা এখানে কি দেয়া? আচ্ছা, এখানে যেটা দেয়া হোক, আমরা আমাদের মতো শিখি। সো ফুললি কনভ নেটওয়ার্ক, আচ্ছা এটাকে ইয়ের সাথে গুলায় ফেলেন না, ওই যে ফুললি কানেক্টেড নেটওয়ার্কের সাথে গুলায়েন না, এটা হচ্ছে কনভলিউশনাল নেটওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এটা জানার জন্য আমার যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে আমাকে VGG16 এর আর্কিটেকচারটা মোটামুটি লাগবে। আচ্ছা, সো VGG16 এর একটা আর্কিটেকচারাল মডেল আমি একটু নিয়ে আসি। VGG16 ধরেন ইমেজে গেলাম, এটা কি, ধরেন এটাকেই নিয়ে আসলাম, কপি ইমেজ, দেখি এখানে পেস্ট হয় কিনা। Yes, yes, okay. Sure. ওকে, সো এই মডেলটা মোটামুটি আমার একটু লাগবে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, হ্যাঁ, ওকে, আই এম ব্যাক। সো দেখেন এইখানে কি হচ্ছে, আমরা তো এই মডেলটা দেখছি তাই না সবাই? VGG16 মিস লাস্টের ক্লাসে করাইছে। একটু রেসপন্স করেন স্যার। এটা মানে এটা না জানলে সামনে আগানো একটু টাফ। এটা কি জানি? আমি কি কানেক্টেড? হ্যালো, 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 আমাকে শোনা যায়? হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ রেসপন্স করেন না কেন? কেমন কথা হইলো এটা? আচ্ছা, সো দেখেন আমি আমার মতো পড়াই তাইলে। সো এখানে কি জিনিসটা হচ্ছে, এখানে আপনার একটা ছবি আছে, দেখতেই পারতেছেন। সো ছবিটা হচ্ছে ধরেন 224 ইন্টু 224 ইন্টু, এটা তো গ্রে স্কেল, ধরেন আমি এটা 3 দিলাম, ঠিক আছে? ধরেন RGB কালারের একটা ছবি আছে আমার কাছে। সো আমি যদি এই ছবি থেকে কোনো ম্যাম ভয়েস অনেক বেঁধে বেঁধে আসতেছে। ভয়েস কি হচ্ছে, বেঁধে বেঁধে আসে?
এবার কি বেঁধে বেঁধে আসে না? এবার ঠিক আছে? ম্যাম ভয়েস অনেক কেটে কেটে আসতেছে, কথা শোনা যাচ্ছে না। এবার কি ঠিক আছে? একটু বলবেন? জি ম্যাম, এখন ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রসিড করি, আগাই। আচ্ছা, সো আমি যখন VGG 16 এ কোনো ছবি ইনপুট দেই, ধরেন এটা হচ্ছে আমার ছবি, ছবিটার হচ্ছে হাইট হচ্ছে 224, আবার উইথ 224, আর আমার হচ্ছে RGB কালারের ছবি, সো এটা হচ্ছে আমার এখানে হচ্ছে 3 চ্যানেল 3টা। আচ্ছা, সো এটাকে যখন আমি ইনপুট দেই তখন কি হয়? নর্মালি হচ্ছে আমার কনভলিউশন হয়, দেন আমি হচ্ছে কি করি, ম্যাক্স পুলিং করি, দেন আমি আবার কনভলিউশন করি, আবার ম্যাক্স পুল করি, আবার 3টা কনভলিউশন চালাই, আবার ম্যাক্স পুল করি, রাইট? এইভাবে আমি কি করি, আমার VGG 16 এর আর্কিটেকচারটা কি এটা না? এবং লাস্টে গিয়ে এই পোর্শনে গিয়ে কি হয়, এই পোর্শনে গিয়ে কি হয় যে এই ম্যাম আবার কেটে কেটে আসতেছে। আচ্ছা দাদা, আহ দেখি, মিনিট, I don't know what's wrong. স্যার এবার ঠিক আছে? ফোনের সাথে কানেক্ট করছি, ডেটার সাথে, ঠিক আছে? হ্যালো? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি রেকর্ডিং দিয়ে দিব, আমি আগায় যাই, হ্যাঁ? না হলে শেষ করতে পারবো না। আচ্ছা ম্যাম। ওকে, সো এই পার্টে এসে কি হয় দেখেন, এই পার্টে এসে এই পোর্শনটুকু আপনার কিসের কাজ? এই পোর্শনটুকু হচ্ছে আমার ফিচার এক্সট্রাকশনের কাজ ছিল, রাইট? এই পোর্শন দিয়ে আমি ফিচার এক্সট্রাকশন করি। আচ্ছা, আর এই যে এই পার্টটা, এই পার্টটাতে আমরা কি করি? এই পার্টটাতে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন করি, এটা আমরা শিখছি, ক্লাসিফিকেশন করি। ওকে, এখন আমরা যখন সেগমেন্টেশন করব, আমার তো ক্লাসিফিকেশনের দরকার নাই, রাইট? আমি ক্লাসিফিকেশন পরে করতে চাই। সো এই জন্য আমি কি করব, সেগমেন্টেশনের সময় এই পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিব। কোত্থেকে? VGG 16 থেকে এই পার্টটাকে আমি কি করব, বাদ দিয়ে দিব, রিমুভ করে দিব, এটা নাই। আচ্ছা, তাহলে কোত্থেকে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে আমার কাছে কি আছে, আমার কাছে আছে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 5 টু, মানে এই এই শেপের একটা, আমার কাছে লাস্ট এই শেপের একটা ইমেজ আছে, একটা তো না, অনেকগুলো ইমেজ আছে। আচ্ছা, সো এইখান থেকে আমার চেঞ্জেসটা আসা শুরু করবে। এটা হচ্ছে আমার মেইন ব্যাকবোন অফ FCN মডেল, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে আমার ব্যাকবোন অফ FCN মডেল, খেয়াল করে। আচ্ছা, নর্মালি কি হয়, নর্মালি কি হইতো যে আমার কাছে হচ্ছে VGG 16 এর একটা মডেল আছে, আমি নর্মালি কি করতাম যে এই পোর্শন থেকে, ধরেন এই পোর্শন থেকে কি হইতো, আমার একটা ফ্ল্যাটেন হইতো, ফ্ল্যাটেন যদি হয় আমার, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 512কে যদি আমি ক্যালকুলেট করি, ধরেন 7 ইন্টু 7 ইন্টু 512, সরি 512, তার মানে 25,088টা, তাই তো? 25,088টা কি হইতো, ভেক্টরের তৈরি হইতো। এরকম হইতো যে এই এই পোর্শনের পর থেকে কি হইতো, একটা ফ্ল্যাটেন তৈরি হইতো, যেই ফ্ল্যাটেনের শেপটা হইতো এরকম, যে এখানে আমার 25,088টা থাকতো, ডেটা থাকতো। আচ্ছা, তারপরে কি হইতো, তারপরে হচ্ছে আমার একটা ডেন্স লেয়ার আছে, মানে ফুললি কানেক্টেড লেয়ার। সো এই ভ্যালুটা কি হইতো, ফুললি কানেক্টেড লেয়ারে যাইতো। ফুললি কানেক্টেড লেয়ার কতগুলো আছে? 4,000
96টা। সো এখানে হচ্ছে 4096টা আপনি দেন, 4096টা আপনি নেটওয়ার্ক দিবেন, ঠিক আছে? দেন আবার আরেকটা ফুললি কানেক্টেড লেয়ার আছে হুইচ ইজ 1000টা আর কি। তারপরে আরেকটা 1000টা ফুললি কানেক্টেড লেয়ার হইতো, এভাবে হইতো যখন আমরা ভিজিজি 16 থাকতাম। কিন্তু যেহেতু আমরা এই পোর্শনটা চাই না, এই পোর্শনটা আমার দরকার নাই, কারণ এই পোর্শনটা হচ্ছে আমার ক্লাসিফিকেশনের জন্য দরকার, কিন্তু আমার ক্লাসিফিকেশনটা দরকার নাই। এখন আমরা কি করব, সেগমেন্ট করব বা মাস্কিং করব। সো এই জন্য আমরা ব্যাকবোন হিসেবে কতটুকু পার্ট আলাদা রাখবো, সেটা হচ্ছে এই এতটুকু পার্ট। এটা হচ্ছে আমার ব্যাকবোন অফ ভিজি কি জানি এফসিএন মডেল। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ঠিক আছে, কেন ভিজিজি 16 কেন, আমি কি ভিজিজি 19 দিয়ে করতে পারি না? ভিজিজি 19 এর লাস্টের আমি ডেন্স নেটটা সরাই দিব, লাস্টের ফুললি কানেক্টেড লেয়ার সরাই দিব, এটা কি পসিবল কিনা? আমি বলবো হ্যাঁ, এটাও পসিবল, ঠিক আছে। আচ্ছা, বাট আমরা আপাতত সিম্পলিসিটির জন্য ভিজিজি 16টাকে ইউজ করতেছি। ওকে, সো এখানে যেটা হয়, তাহলে ধরেন এই পোর্শনটাকে আমি কি বললাম, এই ফুল পোর্শনটাকে যতটুকুকে আমরা নিচ্ছি ততটুকুকে আমরা বললাম হচ্ছে আপনার ভিজিজি 16 একটা প্রাইম দিয়ে ইন্ডিকেট করলাম। ওকে, এটা হচ্ছে আমার ভিজিজি 16 প্রাইম। এখন দেখেন কি হয়, যখন আমরা এফসিএন মডেলটা আর আর্কিটেকচার নিয়ে কথা বলতেছি, সেটা মানে এফসিএন মডেলের আর্কিটেকচার নিয়ে কথা বলতেছি। সো আমরা কি করব, আমার কাছে একটা ইমেজ থাকবে, ধরেন ইমেজটা হইতেছে আপনার 2 to 4, সেম ইমেজই আমি নিলাম 2 to 4 2 to 4 into 3। আচ্ছা, তারপরে আমি কি করব, তারপরে আমি এই ইমেজটাকে ভিজিজি 16 প্রাইমের মধ্যে ইনপুট দিব। প্রাইমের মধ্যে যদি আমি ইনপুট দেই, আমি কতটুকু পাবো, কি পাবো, আমি পাবো হচ্ছে আমার একটা ইমেজ পাবো বা একটা সেট অফ ইমেজেস পাবো, যেটার শেপ হবে হইতেছে 7 into 7 into 512, মানে এই পর্যন্ত আমি খালি ধরলাম আর কি, 512 এই পর্যন্ত ধরলাম। আচ্ছা, এরপরে এই 3টা জিনিসকে আমি রিমুভ করে দিব, যেটা আমি বললাম রিমুভ করে, তাহলে আমি এখানে বসাবো নাকি? আচ্ছা, রিমুভ করে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই সেট অফ ইমেজেস উপর আমি কি করব, একটা কনভলিউশন চালাবো। সেই কনভলিউশনটা কি হবে, 1 into 1 into 21, ঠিক আছে। সো আমি যে বলতেছি 21, এই কনভলিউশনটা যে আমি চালাইতেছি, কনভলিউশনের ফিল্টারটা কি দেখেন, ফিল্টারটাই হচ্ছে 1 into 1 ফিল্টার। আর এখানে চ্যানেল আছে কয়টা, 21টা। আচ্ছা, কেন আমি বললাম 21টা, কারণ হইতেছে যে এফসিএন যেই মডেলটা আছে, সেই মডেলটা প্যাসকেল নামের যে ডেটা সেট আছে তার উপর চালানো হয়েছে। লাইক আপনারা যখন ভিজিজি 16 ভিজিজি 19 শিখছেন, তখন আপনারা অবশ্যই শিখছেন ইমেজ নেটের নাম শুনছেন, তাই না? ইমেজ নেট। সো ইমেজ নেট কি একটা ডেটা সেট, যেই ডেটা সেটে কি ছিল, 1000টা ক্লাস ছিল, তাই না? আর সিমিলারলি এফসিএন চালানো হয়েছে হচ্ছে আপনার প্যাসকেল ডেটা সেটের উপরে, এবং প্যাসকেল ডেটা সেটে আমার ক্লাস আছে হচ্ছে 21টা। সো এই জন্য আমি কি করছি, আমি এই পোর্শনের পরে একটা কনভলিউশন চালাইছি হুইচ ইজ 1 into 1 into 21, যেহেতু আমার ক্লাস আছে কতগুলা, 21টা। সো এই ক্লাসটা যখন আমি চালাইছি, তখন যেটা হয়েছে, এই অপারেশনটার পরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমার অনেকগুলা মানে 21টা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। সো দেখেন 21টা এরকম চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? সো এখানে আমার 21টা এরকম চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। আদৌ কি বুঝছেন? আচ্ছা, আই হোপ বুঝতেছেন। এবং 21টা চ্যানেল যে ক্রিয়েট হয়েছে, তাহলে 21টা চ্যানেলের এবার লেন্থটা কি হবে, 7 into 21, যেহেতু আমার কার্নেল সাইজ কি 1 into 1, সো 1 into 1 এর সাথে যদি আপনি 7 গুণ করে দেন, তাহলে বেসিক্যালি 7 into 7 into 21। সো এই যে 21টা চ্যানেল ক্রিয়েট হয়েছে, এই 21টা চ্যানেল আপনার কিভাবে ক্রিয়েট হয়েছে, মানে এটার শেপ কেমন, 7 into 7। এতটুকু কি বুঝছেন? একটু জাস্ট বললেন, ইয়েস নো বললেন।
জি না বুঝছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে সেটা কি? সেটা হইতেছে যে আমরা জানি যে যখন আমি ক্লাসিফিকেশন করি তখন আমি কি করি? তখন আমার জিনিসটা কি হয়? আমার একটা বড় ইমেজ থাকে, লাইক আমার এখানেও একটা বড় ইমেজ আছে। বড় ইমেজের সাইজটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। দেখেন আমি কি করলাম? আমার ২২৪ ছিল, আমার এখান থেকে 7 হয়ে গেছে। তাই না? সো আমার কি হয়ে গেছে? সাইজটা ছোট হয়ে গেছে না? সাইজটা যে ছোট হয়ে গেছে, সাইজ যদি ছোট হয়ে যায় তাহলে তো আমার প্রবলেম। কারণ কি? তাহলে আমার মাস্কিংটা তো সেম থাকবে না। সো সামহাউ কোনো না কোনোভাবে আমার সাইজটাকে বড় করে ফেলতে হবে। 7x7 আছে আমি বুঝতে পারছি এবং ২১ টা চ্যানেল আছে আমি বুঝতে পারছি। আমার ২১ টা চ্যানেল কেন দরকার? কারণ আমার প্যাসকেল যে ডেটা সেট আছে তার মধ্যে ২১ টা ক্লাস আছে। সো ধরেন ১ম চ্যানেলে আমি বললাম যে ১ম চ্যানেলের মধ্যে ডগ আছে হচ্ছে এই পোরশনে। ঠিক আছে? ছবির ডগ আছে হচ্ছে এই পোরশনে। দেন পরের চ্যানেলে ধরেন ছবির মধ্যে যদি গাড়ি থাকে, সো ধরেন পরের চ্যানেলে আমি শুধুমাত্র গাড়িটাকে ডিটেক্ট করব। সেটা হচ্ছে আমার আছে এই পোরশনে। তারপরের চ্যানেলে ধরেন আমি ডিটেক্ট করতে চাই গাছ আছে নাকি। সো গাছ আছে ধরেন এইখানে কোথাও। সো প্রত্যেকটা আলাদা, আলাদা চ্যানেলে ২১ টা চ্যানেলে আমি ২১ টা ডিফারেন্ট জিনিসকে মাস্ক করব। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার মেইন টার্গেট। এখন এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে যখন আমি VGG16 বা VGG19 চালাই তখন আমার কি হয়ে যায়? রেজুলেশন কমে যায়। তাই না? সো রেজুলেশন যে কমে যায় এটাকে বলা হয় হচ্ছে আমার এনকোডার। মনে রাখবেন এটাকে বলা হয় হচ্ছে এনকোডার বা ডাউন স্যাম্পলিং। ডাউন স্যাম্পলিং। আচ্ছা। সো এই জিনিসটাকে আমার যখন আমি যখন এটাকে দেখাইতে চাই বা আউটপুট হিসেবে দেখাইতে চাই তখন আমার কি করতে হবে? এটাকে আবার পেছনের দিকে নিয়ে আসতে হবে। মানে যত আমার সাইজের ইনপুট ছিল তত আউটপুটও আমার ততই হইতে হবে। সো এই জিনিসটাকে যদি আমি ব্যাকওয়ার্ডে কনভার্ট করতে চাই তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ডিকোডার বা আপস্যাম্পলিং। এগুলোর নাম আপনারা শুনবেন, সামনেই শুনবেন আরো অনেকবার। বাট এটা একটু মনে রেখেন সেগমেন্টেশনের জন্য এই ২ টা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। এনকোডার বা ডিকোডার বা ডাউন স্যাম্পলিং বা আপ স্যাম্পলিং। ঠিক আছে? যে আমি শুরুতে কি করি? শুরুতে হচ্ছে আমি ছোট করে ফেলি, ছোট ইমেজটাকে ডাউন স্যাম্পলিং করি বা এনকোডার থাকে। আর পরবর্তীতে আমরা কি করি? ছোট ইমেজটাকে আবার বড় বানায় ফেলি বা হচ্ছে ডিকোডার বা আপ স্যাম্পলিং করি। আচ্ছা। সো এই পর্যন্ত তো আমরা বুঝতে পারছি। এই পর্যন্ত আমার পুরাটাই ছিল হইতেছে এনকোডারের আন্ডারে। ঠিক আছে? এখন আমার এনকোডার বানানো শেষ। আমার এখন কি করতে হবে? 7x7 থেকে আবার ব্যাকওয়ার্ডে যাইতে হবে। মানে 24 224 আবার 224 এ যাইতে হবে। ঠিক আছে? সো এটার জন্য এই আপস্যাম্পলিং করার জন্য আমরা একটা জিনিস ইউজ করি। সেটাকে বলা হয় হচ্ছে আমার কনভলিউশন ট্রান্সপোর্ট ট্রান্সপোজ সরি ট্রান্সপোজ। ঠিক আছে? কনভলিউশন বানান ভুল হইছে, ট্রান্সপোজ। এই জিনিসটার নামটা একটু মনে রেখেন। কনভলিউশন মানে কি? আমি হচ্ছে ছোট করতেছি আর কনভলিউশন ট্রান্সপোজ মানে হইতেছে আমি ছোট একটা ইমেজ আছে সেটাকে কি করতেছি? তার আগের ইয়েতে ব্যাক করতেছি, কনভার্ট করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা এই জিনিসটা কি আরো ডিটেইলসে আমি বলতেছি দেখেন দাঁড়ান। আচ্ছা। সো ধরেন আমি যদি ডিটেইলসে বলতে চাই কনভলিউশন ট্রান্সপোজ সম্পর্কে তাহলে ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে বা একটা ম্যাক্স পুল করার পরে বা ধরেন একটা কোন একটা পুল করছেন। পুল করার পরে আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে এরকম। ঠিক আছে? 1 0 1 2 3। আচ্ছা। এটার উপরে আপনি যদি কনভলিউশন ট্রান্সপোজ চালাইতে চান সেটার জন্য আপনার একটা ফিল্টার লাগবে। সো ধরেন আপনার ফিল্টার সাইজটা হচ্ছে এরকম 1 1 5 6। ঠিক আছে? সো এই ২ টা জিনিস থেকে এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স, এটা হচ্ছে আপনার ফিল্টার। আপনি কি করতে চান? ফিল্টার আপনি কি করতে চান? কনভলিউশন ট্রান্সপোজ করতে চান। যদি করেন তাহলে যেটা হবে জিনিসটা দেখতে এরকম হবে যে আপনি 0 এর সাথে সবগুলাকে আগে মাল্টিপ্লাই করবেন। 0 এর সাথে যদি সবগুলোকে মাল্টিপ্লাই করি তাহলে 0 0 0 0। আচ্ছা। তারপরে 1 এর সাথে সবগুলোকে মাল্টিপ্লাই করবেন। তাহলে 1 1 5 6 ওকে।
তারপরে 2 এর সাথে সবগুলোকে মাল্টিপ্লাই করবেন। সো 2, 2, 10, 12। তারপরে 3 এর সাথে সবগুলোকে মাল্টিপ্লাই করবেন। সো হচ্ছে 3, 3, 15, 18। সো দেখেন আপনার কি হয়ে গেল? ছবিটা এখন বড় হয়ে গেছে না? বা ম্যাট্রিক্সটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আগে কি ছিল? আগে ছিল হইতেছে 2 into 2, বাট এখন আমার কি হয়ে গেছে? 4 into 4। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কনভলিউশন ট্রান্সপোজ। আচ্ছা, এই সেম জিনিসটা আমি অ্যাপ্লাই করি হইতেছে এইখানে 7 into 7 into 21 এর ক্ষেত্রে আমি কি করি? এইখানে হচ্ছে আমি কনভলিউশন ট্রান্সপোজটাকে অ্যাপ্লাই করি। বাট এখানে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এইখানে আমার কার্নেল বা ফিল্টার সাইজ হয় হচ্ছে এরকম। এটা হচ্ছে একটু মানে ওদের যেই পেপার আছে সেই পেপারেই বলে দেয়া। কার্নেল সাইজ হচ্ছে 64, স্ট্রাইড কি আপনারা তো শিখছেন মনে হয়। স্ট্রাইড হচ্ছে আপনার 32, আর আরেকটা জিনিস আছে হচ্ছে প্যাডিং হইতেছে আপনার 16। ঠিক আছে? সো এই প্যারামিটার গুলা দিয়ে আপনি যদি ট্রান্সপোজটাকে ইউজ করেন, তাহলে আপনার যে ইমেজটা আসবে সেই ইমেজটা হয় হচ্ছে এরকম 24 into 24 into 21। বুঝতে পারছেন? সো দেখেন আপনি যেই ইমেজটা চাইতেছেন বা আপনি যেই মাস্কিংটা চাচ্ছেন, সেই মাস্কিংটা এই বেসিক্যালি এটা হচ্ছে আপনার আউটপুট, এবং এই আউটপুটে আপনার যেই জিনিসগুলা আপনার ইয়ে করা লাগবে, সেগমেন্ট করা লাগবে, সেই জিনিসগুলো অলরেডি সেগমেন্টেড হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে আপনার আপস্যাম্পলিং। এই পুরো পোর্শনটাকে বলা হয় হচ্ছে আপনার আপস্যাম্পলিং। সো আপনাকে যদি আমি কোশ্চেন করি যে আপস্যাম্পলিং এর একটা ইয়ে দাও, এক্সাম্পল দাও, বা কিভাবে আমি করতে পারি, সেটা হবে হচ্ছে আপনার এটা একটা এক্সাম্পল হইতে পারে। ট্রান্সপোজ আরো অনেকগুলো আছে, আরো অনেক সিস্টেম আছে আপস্যাম্পলিং করার, লাইক আপ, যেমন আমি দেখাই, আপস্যাম্পলিং টেকনিক যদি দেখেন তাহলে দেখবেন যে ওই টেকনিক্স সেগমেন্টেশন। আচ্ছা, সো দেখেন এখানে অনেকগুলো মেথড আছে। নিয়ারেস্ট নেইবার আনপুলিং, ঠিক আছে, ম্যাক্স আনপুলিং মানে কি? মানে আপনি ধরেন কি করতেছেন, ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিবেন, নিয়ে বাকিগুলোকে জিরো করে দিবেন। ঠিক আছে? সো আরো অনেকগুলো টেকনিক আছে। সো তার মধ্যে একটা টেকনিক হচ্ছে এই আপনার ইয়েটা আর কি, ট্রান্সপোজটা আর কি। সো আপনার আজকে টুডে অর টুমোরো এই জিনিসগুলো শিখতে হবে। সো আমি আপনাকে জাস্ট ওয়ার্ড গুলো বলে দিচ্ছি, আপনি একটু বাসায় ঘাটাঘাটি করেন। আচ্ছা, এখানে আরো কয়েকটা ব্যাপার, আর কোনো ব্যাপার নাই, বাট থিং ইজ যে আপনি আহ, চাইলে ধরেন আমি আপনাকে বললাম যে প্যাডিং হচ্ছে 16, কার্নেল 64, আর স্ট্রাইড হচ্ছে আপনার 32। এখান থেকে কিভাবে আসলে এই জিনিসটা ক্যালকুলেট হইলো, ধরেন এটা আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। সো এটা এটা কিভাবে বের করবেন? ধরেন আমার ফর্মুলাটা কি ছিল মনে আছে? যে আমি একটা ফর্মুলা শিখেছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, বলছিলাম মনে আছে কিনা জানি না, যে আমার আউটপুটটা সবসময় কি হবে, ইনপুট মাইনাস 2p, মানে 2 প্যাডিং মাইনাস আমার ফিল্টার সাইজ ডিভাইডেড বাই s প্লাস 1। সো এটা হচ্ছে আমার ফর্মুলাটা ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, ক্লাসে দেখাইছিলাম যখন আমাদের এক সময় সুখের সময় ছিল, ক্লাস করতাম তখন দেখাইছিলাম। সো এই ফর্মুলা থেকেও কিন্তু এই জিনিসটা বের করে ফেলা যায় যে কিভাবে আমার 7 থেকে 224 হয়ে গেল। বাট এখানে একটা জিনিস হইতেছে যে এই জিনিসটা আমরা ইউজ করছিলাম কোন টাইমে, যখন আমরা কোন একটা বড় ইমেজ ছিল সেটাকে ছোট বানাইতেছিলাম। 24 ছিল, সেটাকে আমি 7 বানাইছি। সো এই জিনিসটা যদি আমি উল্টাই দেই, জাস্ট 7টাকে যদি আমি বড়টাতে কনভার্ট করতে চাই, তাহলে এখানে একটা ছোট চেঞ্জ আসবে, সেটা হইতেছে যে ইনপুটটা হয়ে যাবে আউটপুট, আর এই আউটপুটটা হয়ে যাবে হইতেছে ইনপুট। ঠিক আছে? এবার আপনি একটু এদিক ওদিক যদি চেঞ্জ করে ফেলেন, লাইক আউটপুটটাকে এই পাশে নিয়ে আসবেন আর ইনপুটটাকে ওই পাশে নিয়ে আসবেন, এইভাবে যদি চেঞ্জ করে সবগুলো ভ্যালু বসায় দেন, তাহলে দেখবেন যে এখানে 224 চলে আসছে। এটা একটু বাসায় ট্রাই করেন, আর যদি ট্রাই না করেন হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্কে করতেই হবে। আচ্ছা,
ওকে, সো ফার কারো কোনো কোয়েশ্চেন আছে পুরা মডেলটা আর আর্কিটেকচার নিয়ে? এনিওয়ান? কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমি হচ্ছে ক্যাগেলে চলে যাই। ক্যাগেলে আমার এই কোডটা অলরেডি করে দেওয়া আছে। কোথায়? আচ্ছা, ক্যাগেলের এইটা আমি একটু দেখাই। সো এইখানে যদি আপনি যান তাহলে আপনি অলরেডি পেয়ে যাবেন। আচ্ছা, এই আর্কিটেকচারটা আমার খুবই পছন্দের, মানে ওরা খুব সুন্দর করে দিয়ে রাখছে। কপি ওপেন ইমেজ ইন আনাদার ট্যাব। সো দেখেন এই জিনিসটা দেখেন। আচ্ছা, আমরা যেটা শিখছি এখানে আরো কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে এফসিএন আবার ৩ ধরনের হয়। একটা হচ্ছে 32। সো আমরা যেটা শিখছি সেটা হচ্ছে বেসিক্যালি 32। আমরা কি করছি? আমরা হচ্ছে দেখেন বিজিজি 16 এর আর্কিটেকচারটা ইউজ করছি এই পর্যন্ত। ইউজ করার পরে এই ৩টাকে আমরা আর ইউজ করি না। এই ৩টা আমরা রিমুভ করে দিছি। ঠিক আছে? রিমুভ করে এই পার্টের ইনফরমেশনটা আমরা নিছি। এই যে এইখান থেকে আমরা ইনফরমেশনটা নিছি। নিয়ে আমরা কি করছি? কনভলিউশন করছি, দেন ড্রপ আউট কি আপনারা তো হয়তো শুনছেন, দেন এই দেখেন ট্রান্সপোজ করছি। ঠিক আছে? সো কনভলিউশন করছি কি দিয়ে? এখানে একটা কনভলিউশন করছে কার্নেল 7 দিয়ে। এটা করলেও হয় না করলেও হয়, আপ টু ইউ। আর এইখানে হচ্ছে এই জিনিসটা মেইনলি ইম্পর্টেন্ট, কার্নেল 1 দিয়ে যেখানে করছেন। ঠিক আছে? সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটার পরে আপনাকে কি করছে? ট্রান্সপোজ কনভলিউশন, যেটা আমি বলতেছিলাম। ঠিক আছে? সো এইটা আমরা শিখছি। আর এটাকে বলা হয় হচ্ছে এফসিএন 32 মডেল। আচ্ছা, এখন এইখানে যদি এসে আপনি অ্যান্সার বের করে দেন তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। কিন্তু আপনি যদি ধরেন 16 শিখতে চান তাহলে কি হবে? দেখেন, 16 যদি শিখতে চান তাহলে আপনাকে এই পোর্শনটাও রিমুভ করে দিতে হবে। ঠিক আছে? মানে রিমুভ না, এই পোর্শনটা দরকার, বাট এইখান থেকে আপনাকে আরেকটা ইনফরমেশন লাগবে এই সাইড থেকে। ঠিক আছে? সো আপনার ধরেন একটা একবার কনভলিউশন করলেন, ২ বার করলেন, ৩ বার করলেন। সো ৪ বারের যেই অ্যান্সারটা, ৪ বার করার পরে যেই অ্যান্সারটা সেটাকে আপনার লাগবে। সেটা থেকে আপনি ইনফরমেশন নিবেন। নিয়ে সেটাকে আপনি আবার কনভলিউশন করবেন 1 into 1 কার্নেল দিয়ে। করার পরে সেইটাকে আপনি কি করবেন? মার্জ করবেন। কিসের সাথে মার্জ করবেন? ওই যে উপরে আপনি 5th টাইম কনভলিউশন করার পরে যেই অ্যান্সার পাইছিলেন সেটার সাথে মার্জ করবেন। ঠিক আছে? মার্জ করলে যেই অ্যান্সারটা পাবেন, এইখানে মার্জ করার পরে ট্রান্সপোজ করার পর যেই অ্যান্সারটা পাবেন সেটাকে বলা হয় হচ্ছে এফসিএন 16। আচ্ছা, আর এইখানে এই জিনিসটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে স্কিপ কানেকশন। ঠিক আছে? সো আপনি একটা কানেকশন স্কিপ করছেন। এই কানেকশনটা আপনি স্কিপ করছেন। স্কিপ অ্যাকচুয়ালি করেন নাই, পরে গিয়ে ঠিকই মার্জ করে দিছেন, বাট এখানে আপাতত বলা হয় হচ্ছে স্কিপ কানেকশন। আচ্ছা, সিমিলারলি এফসিএন এর আরেকটা মডেল আছে, সেটাকে বলা হয় এইটস। সেখানে কি করছে? প্রথমে একটা কনভলিউশন চালাইছেন, সেকেন্ড আরেকটা কনভলিউশন চালাইছেন, থার্ডের যে কনভলিউশনটা চালাইছেন সেটার যে অ্যান্সারটা, সেই অ্যান্সার থেকে আপনি সেই অ্যান্সারটা নিয়ে সেই অ্যান্সারের উপরে আপনি কি করবেন? 1 into 1 কার্নেল দিয়ে চালাবেন। ঠিক আছে? আরেকটা কনভলিউশন চালাবেন। আচ্ছা, চালাইলেন। চালানোর পরে উপরের যেই এফসিএন 16 এর যেই অ্যান্সারটা থাকবে সেই অ্যান্সারের সাথে আপনি আবার কি করবেন? মার্জ করবেন। মার্জ করার পরে ওইটাকে যদি আপনি আবার ট্রান্সপোজ করেন, ঠিক আছে? তাহলে যেই অ্যান্সারটা আসবে সেটাকে বলা হয় হচ্ছে এফসিএন 8s। সো এটা হচ্ছে ৩টা ডিফারেন্ট মডেল। এখন অনেকে হচ্ছে দেখবেন যে সেগমেন্টেশন নিয়ে কাজ করতেছে। সেগমেন্টেশনের আর্কিটেকচার বিল্ড করতে চায়। সো সেগমেন্টেশনের আর্কিটেকচার যদি আপনি বিল্ড করতে চান, দেখেন আপনি একটা কাজ করতে পারেন। আপনি কি করতে পারেন? ওকে, আপনি কি করতে পারেন? আপনি এখান থেকে ট্রাই করতে পারেন যে ঠিক আছে, আমি ১ম একটা কনভলিউশন চালাইছি, সেকেন্ড একটা কনভলিউশন চালাইছি। এফসিএন 8 পর্যন্ত তো আছে। হোয়াট ইফ আমি এফসিএন 4 দেখতে চাই? তাহলে কি করতে হবে? তাহলে এইখান থেকে একটা আপনার টানতে হবে, তাই না? এইটার অ্যান্সার আপনাকে জানতে হবে। সো এইটার অ্যান্সার জানার পরে আপনি কনভলিউশন 1 চালাইলেন। চালানোর পরে আপনি ধরেন এফসিএন 8 এর যেই অ্যান্সারটা আছে ওইটার সাথে অ্যাডিশন করে দিয়ে দেখেন যে এফসিএন 4s আসলে দেখতে কেমন? এটার অ্যান্সার কি, এটার অ্যাকুরেসি কি আরো বেশি ভালো হয় নাকি খারাপ হয়? সো এই কাজটা কিন্তু আপনারা চাইলেই করতে পারেন। ঠিক আছে? সো এই আর্কিটেকচারটা মানে এটা একটা ভালো
ডায়াগ্রাম আমার মনে হয়েছে, তো আপনারা একটু দেখতে পারেন। আচ্ছা, সো আমি চলে যাই হচ্ছে একটু কোডিং এ। আমি উপর দিয়ে কোডিংটা দেখাই দিই, কারণ এটা তো রান করার ওয়ে নাই। ওয়ে আছে, আপনি হচ্ছে এটাকে যদি কপি করে নিয়ে যান আপনার ইয়েতে, তাহলে আপনি রান করতে পারবেন। বাট আমি একটু দেখাই। সো এখানে আচ্ছা আরেকটা আছে, ওটাও একটু দেখাই। আচ্ছা, এটা দেখাই। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল এখানে কি করছে, এখানে একটা ইনপুট নিছে। দেখেন এখানে ইনপুটটা কি নিছে, এই ডেটা সেট ওরা নিছে, ইনপুট নিছে। ঠিক আছে, একটা কোন একটা কম্পিটিশনের, মানে এখান থেকে অনেকগুলো কম্পিটিশন হয় এখানে। এই কম্পিটিশনের মানে যদি আপনি জিততে পারেন তাহলে অনেক টাকা দেয়। সো এই কম্পিটিশনের একটা ডেটা সেট হচ্ছে এটা। সো এই ডেটা সেটটাকে ইউজ করছে। এই ডেটা সেটের মধ্যে আপনার কি আছে, ট্রেন আছে, টেস্ট আছে। ঠিক আছে, সো অলরেডি ওরা মাস্কিং করে দিছে, মানে অলরেডি একটা ছবি নিয়ে। আচ্ছা, আপনারা কি গ্রাউন্ড ট্রুথের নাম শুনছেন? মানে নর্মালি হচ্ছে সেগমেন্টেশন কিভাবে আমরা কাজ করি এটা কি জানেন? এটা তো জানেন না, ঠিক আছে, বাট আপনারা কি গ্রাউন্ড ট্রুথের নাম শুনছেন? কেউ একজন একটু বলেন, শুনছেন কি শুনেন নাই? আচ্ছা, নর্মালি যেটা করা হয় সেটা একটু বলি, যে আপনারা যখন ক্লাসিফিকেশন করেন তখন কি হয়, ক্লাসিফিকেশনের মধ্যে টেস্ট আর ট্রেন নামে দুইটা পার্ট থাকে, তাই না? একটা হচ্ছে টেস্ট, একটা হচ্ছে ট্রেন। সো ট্রেনে কি করেন, ট্রেনের মধ্যে আপনি লেবেল করে দেন, একটা ছবি নেন, ছবি নিয়ে বলে দেন যে এটা হচ্ছে ক্যাটের। আর একটা ছবি নেন, আরেকটা ছবি নিয়ে বলে দেন এটা হচ্ছে ডগের, তাই না? এভাবে আপনি ট্রেন করা। এটা কখন, এটা হচ্ছে ক্লাসিফিকেশনের টাইমে। সেগমেন্টেশনের টাইমে কি হয়, সেগমেন্টেশনের টাইমে আপনি একটা ছবি নেন, ঠিক আছে, ছবি নিয়ে যদি এখানে একটা গাড়ি থাকে, ধরেন একটা গাড়ি আঁকাই, যদি এখানে একটা গাড়ি থাকে, তাহলে এই গাড়িটাকে আপনাকে ম্যানুয়ালি বলে দিতে হয় যে এটা হচ্ছে আমার গাড়ি। এটাকে আপনাকে ম্যানুয়ালি কি করতে হয়, অ্যানোটেট করতে হয়। এটাকে বলা হচ্ছে অ্যানোটেশন। ঠিক আছে, এই ম্যানুয়ালি আপনাকে কি করতে হয়, অ্যানোটেশন করে বলে দিতে হয় যে এটা হচ্ছে আমার গাড়ি। দেন এখানে যদি ধরেন একটা চাঁদ আছে বা একটা সূর্য আছে, আপনাকে বলে দিতে হয় ম্যানুয়ালি, এটাকে এভাবে কালার করে দিতে হয়, কালার করে বলতে হয় যে এটা হচ্ছে আমার সান বা সূর্য। সো এইরকম মাল্টিপল আপনার ইয়ে থাকে। ধরেন এই গাড়ি, একটা গাড়ি এরকম আছে, একটা গাড়ি ধরেন সোজা হয়ে আছে, ধরেন এটা একটা গাড়ি, এটা সোজা হয়ে আছে, তবে আপনি বললেন যে এটাও একটা গাড়ি, এটাও একটা গাড়ি, এটাও একটা গাড়ি। তো এইভাবে মাল্টিপল ছবি নিয়ে আপনাকে ম্যানুয়ালি কি করতে হয়, ড্র করে দিতে হয় যে এটা হচ্ছে আমার গাড়ি। সো এটা হচ্ছে আমার ট্রেনের পার্ট। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আপনি ট্রেন করতে যান, ট্রেন করার জন্য আপনার অনেকগুলা সাইট আছে, ওটা আমি পরে বলে দিচ্ছি কি সাইট। বাট অলরেডি ওরা যেটা করছে এখানে, এই যে ডেটা সেট গুলো আছে এটার মধ্যে অলরেডি ওরা মাস্কিং করে দিছে। ঠিক আছে, তো এটার মধ্যে ট্রেনের যে পার্টটা আছে সেখানে একটা ছবি আছে, ছবির মধ্যে অলরেডি ওরা মাস্কিং করে বলে দিছে যে এটার মধ্যে বউল আছে, ঠিক আছে, বা ওই যে গামলা আছে। ওকে, সো ওরা ফার্স্টে কি করছে, ওরা হচ্ছে এটা একটা জিপ ছিল মোস্ট প্রবাবলি, সো জিপটারে আনজিপ করছে। আরো এখানে যা যা ইম্পোর্ট করার আপনারা করে নিবেন, ওরাও করে নিছে। আচ্ছা, তারপরে দেখেন সিড, র্যান্ডম সিড কি এটা আপাতত জানা দরকার নাই, বাট তাও আপনারা দেখতে চাইলে দেখতে পারেন সিড জিনিসটা কি। এটা কিছুই না, এটা জাস্ট নাম্বার অফ এভরিথিং। 42 কে বলা হয় হচ্ছে নাম্বার অফ গড নাকি জানি, নাম্বার অফ ইউনিভার্স সামথিং একটা কিছু বলা হয়। আরে ওটা ব্যাপার না, ব্যাপার হইতেছে যে আমার ইমেজের হাইট আর উইথটা আপনি নিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করলেন, হাবিজাবি অনেক কিছু করছে, রিসাইজ করে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসছে মোস্ট প্রবাবলি। হুম, আচ্ছা, রিসাইজ করে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসছে। তারপরে কি করছে, টেস্ট ট্রেনকে আলাদা করছে। আচ্ছা, র্যান্ডম স্টেট 42, আর টেস্ট সাইজ হচ্ছে 0.33 করে রাখছে। আচ্ছা, তার মানে এতটুকু হচ্ছে আপনার, মানে 33% আপনার টেস্টের মধ্যে যাবে, আর বাকি যে পার্টটা আছে সেটা হচ্ছে আপনার ট্রেন করবেন। ওকে, সেটা হচ্ছে ট্রেনের ছবি, এগুলা ট্রেন করা। এই দেখেন এখানে কিন্তু মাস্কিং করা অলরেডি, ঠিক আছে, এই যে এইভাবে মাস্ক করে রাখছে ওরা, ড্র করে রাখছে। আচ্ছা, এখানে নাম্বার অফ ক্লাস আছে একটা, সেটা হচ্ছে বোল। ওকে, আচ্ছা, তারপরে এইখানে হচ্ছে আসল ব্যাপারটা,
সেটা কি এনকোডার। এনকোডারের কথা মনে আছে? এনকোডার হচ্ছে আমার যেটাকে BGD16 এর ব্যাপারটাই হইতেছে আমার এনকোডার। ওকে, সো এখানে হচ্ছে আপনার এনকোডারটাকে কল করছে কোথায়? এটা এনকোডার, এটা ডিকোডার। ডিকোডারটা কি? যে এনকোডারের পরে যেই পার্টটা আছে সেটা হচ্ছে আপনার ডিকোডার। সো দেখেন এই যে আমি বললাম যে ট্রান্সপোজ, এই ট্রান্সপোজটা এখানে ইউজ হয়েছে। সো দেখেন ফার্স্টে আমি কি করছি, ইনপুটটাকে এনকোডারের মধ্যে দিছি। ইনপুটটাকে যখন আমি এনকোডারের মধ্যে দিছি তখন আমার কি হয়েছে, তখন আমার ছবিটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, এনকোডারের মধ্যে যখন আমি দিছি, এই পুরা জিনিসটাই না আসলে BGD16 এর BGD16 আর কি। সো আমরা চাইলে এখানে BGD16টাকে ডিরেক্ট কল করতে পারতাম, ওরা ডিরেক্ট কল করে নাই, ওরা হচ্ছে এভাবে লিখছে। আচ্ছা ফাইন, ভালো কথা লিখছে। সো এই পর্যন্ত হচ্ছে আমার BGD16। তারপরে যখন আমি ডিকোড করছি, ডিকোড করার সময় আমি কি করছি, ট্রান্সপোজ ইউজ করছি। ওকে, সো ফার্স্টে আমি ট্রান্সপোজ করছি, দেন হচ্ছে আমি কনভ 2D করছি, দেন অ্যাড করছি। আচ্ছা ওরা মোস্ট প্রবাবলি এখানে কি করছে, FCN 2D করছে নাকি FCN 8 করছে না 16 করছে, এটা আমার মনে নাই, খেয়াল নাই। আচ্ছা আপনারা একটু দেখে নিবেন কি করছে এখানে। এই যে এখানে স্কিপ কানেকশন করছে, দেখছেন এই পার্টটাকে স্কিপ করছে। সো এটার ইনফরমেশন নিয়ে আর এটার ইনফরমেশন নিয়ে দুইটা জিনিসটাকে মার্জ করছে, যেটা আমি বলতেছিলাম এইখানে বলতেছিলাম আর কি, এই ছবিতে বলতেছিলাম। সো আই গেস আপনারা একটু যদি গো থ্রু করেন তাহলেই বুঝবেন, যেহেতু এগুলো অলরেডি আগে আপনারা দেখছেন যে কিভাবে কম্পাইল করতে হয়, কল ব্যাক ফাংশন ইউজ করতে হয়। ওকে, সো জাস্ট একটু গো থ্রু করেন তাহলেই বুঝবেন, যদি মডেলটা বুঝেন। আর এইটাতেও সেম জিনিসই করা হয়েছে, এখানেও সেম জিনিসই করা হয়েছে। দেখেন এই যে আমি যেটা বলতেছিলাম যে FCN এর ওইখানে যে এনকোডারের পার্টটা, ওটাও তো ওরা ছোট ছোট ভেঙে ভেঙে করছে, বাট আপনি চাইলে কি করতে পারেন, প্রি বিলটাকে ডিরেক্ট কল করতে পারেন। সো দেখেন এখানে ওটা ডিরেক্টলি কল করছে। ঠিক আছে, ডিরেক্টলি কল করে ওরা কি করছে, F3 কে আপনি আলাদা করে ফেলছেন, এই পার্টটাকে আলাদা করছে, F4 কে আলাদা করছে, F5 কে আলাদা করছে। তার মানে কি, এইখান থেকে যে রেজাল্ট সেটাকে আলাদা করছে, এখান থেকে যে রেজাল্ট সেখান থেকে সেটাকে আলাদা করছে, আবার এখান থেকে যে রেজাল্ট সেই তিনটাকে আলাদা করে ফেলছে। এটা আপনি এই ইয়েটা একটু ফলো করলে মনে হয় বেটার হয়। ঠিক আছে, সো আলাদা করার পরে কি করছে, রিপ্লেসিং BGD ডেন্সনেট লেয়ার বাই কনভলিউশনস, যেটা বললাম যে লাস্টের যে তিনটা লেয়ার আছে, লাস্টের যে তিনটা জিনিস আছে সেটাকে রিমুভ করে দিছে। রিমুভ করে আমি এখানে কি করছি, কনভলিউশন গুলো অ্যাড করছি। ওকে ফাইন, দেন এখানে ট্রান্সপোজ ইউজ করছে, গুড। দেন এখানে মার্চ করছে, কোনটাকে মার্চ করছে, এই যে F4 কে মার্চ করছে আর F5 কে মার্চ করছে। ঠিক আছে, সো F4 কোনটা F5 কোনটা, যে আপনি ছবি দেখলে বুঝবেন, হয়তো এটাকে মার্চ করছে আর এইখান থেকে যে জিনিসটা আসছে সেটাকে নিয়ে মার্চ করছে, এডিশন করছে। তারপরে যদি নিচে যান তাহলে এই হচ্ছে টোটাল আর কি জিনিসটা। সো একটু গো থ্রু করেন তাহলে দেখেন বুঝেন কিনা। বাট আর্কিটেকচারটা বুঝলে সবকিছু আসলে ইজি হয়ে যায়। আপনারা কি বলেন, আর্কিটেকচারটা কি বুঝছেন? জি ম্যাম, আগে কেউ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে একটু জাস্ট এই জিনিসটা একটু গো থ্রু করেন। হ্যাঁ, এটাকে একটা ব্লগের মতো চিন্তা করে পড়তে থাকেন, তাহলেই বুঝে যাবেন। আর সব থেকে ভালো হয় যে আপনার FCN এর পেপার আছে, মানে অবশ্যই সবকিছুরই পেপার আছে, এটা হচ্ছে পেপার। তো আপনারা যদি চান ডিরেক্ট পেপারটা নামায় উপরে ফেলতে পারেন, বুঝতে পারছেন? এই যে এখান থেকে ভিউ PDF, দেখি দাঁড়ান কিভাবে, এই যে সো আপনি চাইলে পিডিএফটা ডিরেক্ট করে ফেলতে পারেন, সব থেকে বেস্ট, এটার উপরে আর কিছু নাই। ওকে, সো দেখেন এই যে FCN AlexNet দিয়ে ওরা ট্রাই করছে, দেন BGD16 দিয়েও ওরা ট্রাই করছে, গুগল নেট দিয়েও ট্রাই করছে। আচ্ছা, সব থেকে ভালো পাইছে হচ্ছে আপনার ইয়েতে BGD16 যার কারণে BGD16 কে বেশি মানে বলা হয় হচ্ছে ব্যাকবোন। বাট আপনি চাইলে কিন্তু পিছনে ওই ফিচার এক্সট্রাকশনে আপনি কিন্তু চাইলে AlexNet ইউজ করতে পারেন। আচ্ছা, দেন এখানে বলা হচ্ছে মিন IU কি জিনিস, সেটা হইতেছে আপনার ইন্টারসেকশন অফ ইউনিয়ন। ঠিক আছে, সরি, ইউনিয়ন অফ ইন্টারসেকশন। সো এই জিনিসগুলো পরে বলবো। আচ্ছা, সো দেখেন এটা এটা আরো বেশি ভালো করে বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে আপনার FCN 32 এ যেটা দেখেন 32টা কেমন,
3016টা কেমন, মানে FCN 16টা কেমন, আর FCN 8টা কেমন। আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ট্রুথ। এটা কি? এটা গ্রাউন্ড ট্রুথ মানে কি, যে এই ছবিটা হচ্ছে আপনাকে দেয়া হইছে, আর অ্যানোটেটর কি করছে, অ্যানোটেটর আস্তে আস্তে এভাবে এই ছবিগুলোকে এভাবে কালার করছে, যেটা হচ্ছে আপনার আসল জিনিস। আপনার আসল মাস্কিংটা হওয়া উচিত এরকম, ঠিক আছে? সো আসল যেটা হওয়া উচিত সেটাকে বলা হচ্ছে আপনার গ্রাউন্ড ট্রুথ। আর দেখেন তাহলে আপনি বলেন তো এখান থেকে সব থেকে বেটার পারফরমেন্স করছে কোনটা? FCN 8, রাইট? এটা সব থেকে ক্লোজ গেছে, এটা তো কিছু বুঝাই যাইতেছে না। সো আমার বেস্ট হইতেছে আপনার FCN 8। সো এই আর কি, এখানেও আপনার স্কিপ কানেকশনের ব্যাপারগুলো বলা আছে, আপনারা চাইলে দেখতে পারেন যে FCN 8 এর জন্য আপনি কি করছেন, FCN 16 এর জন্য আপনি কি করছেন। আচ্ছা, আমার আসলে এটা দিয়ে দেখাইলে বেস্ট হইতো, বাট ইয়া, এই আর কি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে গ্রাউন্ড ট্রুথে যে অ্যানোটেট করতেছেন, অ্যানোটেটটা কিভাবে করা যেতে পারে। সো অ্যানোটেট করার জন্য আপনারা চাইলে রোবোফ্লো নামে একটা জায়গা আছে, রোবোফ্লো ফর অ্যানোটেশন, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে অ্যানোটেট করতে পারেন। ধরেন আপনি নিজে নিজে একটা ডেটা সেট বানাইলেন। সো নিজে নিজে কি ডেটা সেট বানাইতে চান, ধরেন আপনি কি ডেটা সেট বানাবেন, ধরেন এই যে, ধরেন এই ভ্যাকসিনের যেই কোটাটা আছে সেই কোটাটা আপনি ডিটেক্ট করতে চান। এখন ভ্যাকসিনের কোটাটা তো ধরেন বাংলাদেশে একরকম, বিদেশে আরেক রকম হইতে পারে। সো আপনি চান বাংলাদেশের যে কোটাটা গুলো আছে সেগুলোকে আপনি কি করতে চান, ডিটেক্ট করতে চান। সো আপনি চাইলে এখান থেকে অ্যানোটেট করতে পারেন আপনার মতো করে, ঠিক আছে? সো এটাও আপনি চাইলে একটু খাটাখাটি করতে পারেন। দেখেন এখানে ইনস্ট্যান্ট সেগমেন্টেশন করার জন্য যে অ্যানোটেটটা করা লাগে, সেই অ্যানোটেটটা আপনারা এখান থেকে চাইলে করতে পারেন, যে এটাও একটা প্যাকেজ, এটাও একটা প্যাকেজ, এটাও একটা প্যাকেজ, এটাও একটা প্যাকেজ। বুঝতে পারছেন? ম্যাম এটা কি অটো অ্যানোটেট করে দেয়? না, এটা অটো না, আপনাকে করতে হবে। সবসময় অ্যানোটেশন ম্যানুয়ালি হয়। দাঁড়ান আমি একটু দেখি কি করা যায়, দেখি। আচ্ছা, না, এখানে আসলে ব্যাপার আছে। রোবোফ্লো মানে দুইটা জিনিস দেয় আপনাকে, কিছু প্রি ট্রেন মডেলসও দিয়ে দেয় ফর অ্যানোটেশন, আবার আপনাকে ম্যানুয়ালি অ্যানোটেট করতে দেয়। এখন ব্যাপারটা হচ্ছে যে ইফ ইউ আর ইউজিং দ্য ফ্রি ভার্জন, আপনাকে যে অ্যানোটেশনটা দিবে ইট ইজ নট, মানে ইটস নট গোইং টু বি অফ ভেরি হাই প্রিসিশন। ওকে, সো দেখা যায় যে আলটিমেটলি ম্যানুয়াল অ্যানোটেশন করাই লাগে, বিকজ ম্যানুয়াল অ্যানোটেশন ইজ বেস্ট, রাইট? হ্যাঁ, ওইটাই আর কি বেস্ট। এছাড়া রোবোফ্লোতে আরো ভালো কিছু জিনিস আছে অ্যাপার্ট ফ্রম দ্য অ্যানোটেশন টুল, ইটস ভেরি ইজি টু ইউজ, ইজ দ্যাট ওরা আপনাকে কিছু মডেলস দিয়ে দেয়, লাইক ফর সেগমেন্টেশন, অবজেক্ট ডিটেকশন, ফর এক্সাম্পল ইয়োলোর যত মডেলস আছে বা ফাস্টার সিনের বেস্ট বেঞ্চমার্কিং মডেলস যেগুলো, এগুলোর মানে আপনি জাস্ট ইম্পোর্ট করে রান করতে পারবেন রোবোফ্লোতে। সো এখানে আর কি কিছু অ্যাডভান্টেজ, ইফ ইউ ক্যান লার্ন হাউ টু ইউজ রোবোফ্লো, তাহলে আর কি এটা মানে আমি আমার টাইমে যা কিন্তু যা ইউজ লাগে করছিলাম, দিয়ে দেয়। রাইট? এটা সবথেকে বেস্ট হচ্ছে আপনার যদি অবজেক্ট ডিটেক্ট করতে চান ওটার জন্য ভালো, মানে অ্যানোটেট গুলো খুবই ভালো হয়, অ্যানোটেশনের পার্ট গুলো। একটু জাস্ট সাইন আপ করে একটু গো থ্রু করেন, দেখেন যে একে একে একটু শেখার চেষ্টা করেন। আমি আপনাকে জাস্ট একটা ফ্লোর বলে দিলাম যে এখানে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? ওকে, সো যদি হয় তাহলে আই গেস FCN এতটুকুই। আর হচ্ছে মিস হচ্ছে PSP দেখাবে। মিস আপনি কি আসেন? ইয়েস। আচ্ছা ম্যাম, রেকর্ডিংটা আপনি অন রাখেন। হ্যাঁ আমি অন, আমি আর আমার এন্ড থেকে রেকর্ডিং করলাম না। ঠিক আছে, ওকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, সো মোটামুটি ভাবে আপনাদের সেগমেন্টেশনে যা যা জানার দরকার ম্যাম আসলে ম্যাক্সিমাম কনসেপ্ট গুলোই বুঝিয়ে দিছে। আমার ফাদার কি আর খুব বেশি না, জাস্ট আমাদের একটা মেইন কনসেপ্ট জানা বাকি, উইচ ইজ পিএসপি নেট। সো জাস্ট লাইক FCN, পিএসপি নেটও হচ্ছে এমন একটা মডেল দ্যাট ওয়াজ ক্রিয়েটেড while trying to win some competition. So এই মডেলটাও is a much better model than
FCN বলতে পারেন ফর সেগমেন্টেশন স্টাফ। তো আবার ওরও কিন্তু এরকম মেইন পেপার আছে। তো চাইলে আপনারা মডেলটা যদি ভালো মতো মুখস্থ করতে চান পেপারটা স্টাডি করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড আনাদার থিং ইজ দ্যাট এই পেপারটা কিন্তু ইফ আই এম নট রং, কি জানি বলে, yeah, if I'm not wrong, এই পেপারটা মোস্ট লাইকলি CVPR এ পাবলিশ করা। ওকে, so if you guys know Vision, CVPR is one of the most reputed computer vision conferences available. So it's like যে কোনো researcher in computer vision তাদের হচ্ছে লাইফের গোল থাকে এটা to actually score a paper in CVPR or a paper under CVF, Computer Vision Foundation. So এই পেপারটা দেখতে পারেন, it's a very good quality paper. I would highly suggest it. আচ্ছা, সো এখন আসি হচ্ছে যে এই মডেলটা আসলে কিভাবে কাজ করে। সো মডেলটা একটু ইউনিক। আমরা FCN যে কনসেপ্টটা দেখলাম ওই কনসেপ্টটা আমরা অনেক জায়গায় কাজে লাগে, এনকোডিং, ডিকোডিং, এভাবে বলা যায়, অর কনভলিউশন, আর ওইটার উল্টা কি ট্রান্সপোজ কনভলিউশন। সো ওই encoder decoder system is quite common and it's very necessary if you want to create a generative model. So আমরা আজকে যেটা দেখবো এটা একেবারে মানে ইটস কাইন্ড অফ ডিফারেন্ট, বাট কিছু কনসেপ্ট আগের মতনই থাকবে, দ্যাট ইজ এই ফিচার ম্যাপ আর ফিচার এক্সট্রাকশনের পার্টটা। তো আমরা আসি, প্রথমে এই মডেলে আমাদের হচ্ছে আগে একটা ইনপুট ইমেজ লাগবে আর আমাদের ডেটা সেট থাকবে। অ্যান্ড লেটস জাস্ট ফার্স্ট থিঙ্ক হোয়াট ইজ দ্য গোল অফ দিস মডেল। আমাদের মডেলের গোল হচ্ছে আমরা একটা ইমেজ নিব অ্যান্ড ইমেজটা নিয়ে আমরা ওইটার মাস্ক ক্রিয়েট করবো, রাইট, অর ওইটার সেগমেন্টেড আউটপুট ক্রিয়েট করবো, যে আমার কোথায় গাছ থাকবে, কোথায় হিউম্যানস থাকবে, অর কোথায় আমার ব্যাকগ্রাউন্ড, এই পুরো জিনিসটা অ্যানোটেট করে দিবে হচ্ছে আমার একটা সেগমেন্টেশন মোড। সো ফার্স্টে আমার একটা ইনপুট যাবে, ইনপুটটা ফর PSP.NET it's generally around 256 by 256 or larger. এখন এই ইনপুট ইমেজটা নেওয়ার পর কই যাবে হচ্ছে আমার একটা ফিচার ম্যাপ অর ফিচার এক্সট্রাকশনের জন্য যে কোনো একটা ব্লকে। সো এই ব্লকটা ফার্স্ট ব্লক ইজ এসেনশিয়ালি ফার্স্ট ব্লকটা ইজ এসেনশিয়ালি জাস্ট আ CNN মডেল। ওকে, এখন এই ফিচার ম্যাপ যে কালেক্ট করবে অর ফিচার ম্যাপ যে ক্রিয়েট করবে, ফিচার গুলো এক্সট্রাক্ট যে করবে, এটা তো আমরা জানি CNN দিয়ে করা যায়। আমরা একটু আগেও পড়ে আসছি যে BGG অর হচ্ছে ResNet, রাইট, এগুলো তো আমরা জানি এই মডেলস গুলো। সো BGG বা ResNet এই মডেলস গুলো আমরা চাইলে এখানে ইউজ করতে পারি অ্যাজ আ ফিচার এক্সট্রাক্টর, অর আমরা কাস্টম মডেলও ইউজ করি। বাট কাস্টম মডেল ইউজ করলে দ্য norm is to use something called a dilated convolution. এখন dilated convolution কি, it sounds fancy but আসলে এটা আমাদের কিছু না। It's just that in this sort of convolution you need to ensure যে আপনার কার্নেল সাইজ একটু ছোট হবে। ফর এক্সাম্পল আমরা যদি জাস্ট একটু মডেলের কোডের মধ্যে দেখি, এখানে দেখেন কার্নেল সাইজ কত 1, কার্নেল সাইজ কত 3 বা 1 3। তো এই পার্টের জন্য কার্নেল সাইজ গুলো আমরা একটু ছোট রাখি। এই কার্নেল সাইজ ছোট রাখলে আমার লাভ কি হবে? লাভটা হচ্ছে যে আমার কম্পিটিশন অনেক ফাস্ট হবে। ওকে, সো আমার কম্পিটিশনাল কস্টও কমবে। আচ্ছা, সো ফিচার ম্যাপের পার্টটা দিয়ে হচ্ছে আমরা ফিচার এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর যেটা হয় হচ্ছে আমার ফাইনাল যে ফিচার ম্যাপটা, একেবারে ফাইনাল লেয়ারের ফিচার ম্যাপটা will go into this pyramid pooling module. আচ্ছা, সো ফিচার ম্যাপ পার্টটা ইজ pretty plain and simple. এগুলো আমরা পড়ে আসছি, আমরা যা ধরতে পারি ইটস গোইং টু বি আ BGG16 মডেল, এরকম টাইপের আমরা চিন্তা করতে পারি। বাট ফাইনালি যে ক্লাসিফিকেশনটা হয় আমাদের টেন্স লেয়ারের অর ফুললি কানেক্টেড লেয়ারের, ফুললি কানেক্টেড লেটস কল ইট L লেয়ার, নট নেটওয়ার্ক। সো লাস্টে যে ফুললি কানেক্টেড লেয়ার যেখানে হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনটা হয়,
এই পার্টটা কিন্তু বাদ, বিকজ আমরা কিন্তু ক্লাসিফিকেশন করতে চাই না, আমরা হচ্ছে সেগমেন্টেশন করতে চাই। সো এই ফিচার এক্সট্রাকশনের পার্টটা, কনভলিউশন অফ ডাউন স্যাম্পলিং পার্টটা ইজ দ্য সেম। আমার ফাইনাল লেয়ারের যে কনভলিউশনের ফিচার ম্যাপটা পাওয়া যায়, এইটা আসে হচ্ছে এখানে, এই পিরামিড পুলিং মডিউলে। আচ্ছা, তো পিরামিড পুলিং মডিউলে আসলে কি হয়? পিরামিড পুলিং মডিউল আমরা হচ্ছে বারবার পুলিং করবো, অ্যাজ দ্য নেম স্টেটস। তো বলা যায় যে এখানে একটা পুলিং, এখানে একটা পুলিং, এখানে একটা পুলিং, এখানে একটা পুলিং, এন্ড প্রত্যেকটা পুলিং এর পর একবার করে কনভলিউশন। তো পুলিং কনভলিউশন, পুলিং কনভলিউশন, পুলিং কনভলিউশন, ভালো কথা। বাট তোবার পুলিং কেন করবো, অর ওয়াই ডাজ ইট ম্যাটার? আসলে পিরামিড পুলিং মডিউলটা হচ্ছে এরকম যে আমরা চাই হচ্ছে যে এই যে ফর এক্সাম্পল এখানে একটা হিউম্যান, রাইট? তো এই হিউম্যানটাকে আমি ডিটেক্ট করবো অ্যাজ ওয়ান টাইপ অফ অবজেক্ট, আবার এই ট্রিটাকে আমি ডিটেক্ট করবো অ্যাজ আনাদার টাইপ অফ অবজেক্ট, রাইট? এরপর হচ্ছে বলতে পারেন এখানের যে আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, দিস ইজ মোস্ট লাইকলি ট্রাফিক সাইন। সো এই ট্রাফিক সাইনটাকে আমি ডিটেক্ট করবো অ্যাজ আনাদার টাইপ অফ অবজেক্ট, রাইট? এন্ড এখানে যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু প্রত্যেকটা সিমিলার অবজেক্টকে, সিমেন্টিক সেগমেন্টেশন যেহেতু, প্রত্যেকটা সিমিলার অবজেক্টকে সেম টাইপের কালার দিয়ে আইডেন্টিফাই করা হয়। হিউম্যানস আর রেড, রাইট? সো হিউম্যানস আর রেড, ট্রিজ আর গ্রিন, এরপর হচ্ছে ল্যাম্প পোস্ট অর হচ্ছে সাইন, এগুলোকেও ব্লু কালার দিয়ে ডিটেক্ট করার চেষ্টা করছে। সো এই জিনিসটা আসলে পিরামিড পুলিং কেমনে করে? পিরামিড পুলিং হচ্ছে মাল্টিপল টাইপ মাল্টিপল টাইপ সাইন্স পুলিং করবে, দ্যাট ইজ পার্টিকুলারলি অ্যাভারেজ পুলিং। সো অ্যাভারেজ পুলিং করবে 1 by 1 ফার্নাল সাইজ দিয়ে, বা 2 by 2 ফার্নাল সাইজ দিয়ে, 3 by 3 ফার্নাল সাইজ দিয়ে। সো pyramid pooling mechanism will essentially carry out multiple pooling mechanisms at different kernel size. এই পার্টটা কি বুঝছি? এনিওয়ান যে এই পার্টটা বুঝি নাই, একটু আমাকে কাইন্ডলি বলবেন, তাহলে আমি আরেকবার রিপিট করবো। সবাই বুঝছি একবারই? আচ্ছা, সো পিরামিড পুলিং মেকানিজম এই পার্টটায় বেসিক্যালি আপনার, ওকে পিরামিড নাম দেওয়া হয়েছে এই কারণে যে ইটস এসেনশিয়ালি লাইক দিস। নিচে কি আমার উইথ বড়, এন্ড উপরে আমার উইথ কম, রাইট? সো পিরামিডের মতো নিচের দিকে আমার যখন পুলিংটা হবে, তখন আমার লার্জ কার্নাল সাইজের কোন ধরনের পুলিং হবে। তো ইট কুড বি লাইক 32 by 32 even, or even larger depending on our image size, or মানে আমার এখানে FCN এর ফিচার ম্যাপের সাইজটা যেটা, ওইটা অনুযায়ী ও কিছু ভ্যালু সিলেক্ট করে দিতে পারবে। আচ্ছা, এন্ড দেন উপরে যে আসবে, দ্যাট ইজ এট দ্য টপ, এখানে আমার পুলিং সাইজটা একটু ছোট হবে কম্পারেটিভলি, এন্ড আমার উপর থেকে নিচে আস্তে আস্তে বাড়তে থাকবে পুলিং সাইজ। আচ্ছা, প্রতিটা পুলিং এর পর কনভলিউশন হবে, এন্ড ফাইনালি কনভলিউশন হওয়ার পর, ইফ আই এম নট রং, পরে ফাইনালি আরেকবার সাব স্যাম্পলিং হবে। আচ্ছা, এখন আপস্যাম্পলিং কেন হতে হবে? দ্যাট শুড বি ইউর কোয়েশ্চেন। তো আমরা তো জানি যে পুল করলে আমার সাইজ কি ছোট হয়ে যায় না? তো whenever I carry out pooling mechanism, আমার তো ইমেজ সাইজ ছোট হবে, স্বাভাবিক। তো এখানে একটা হিসাব আছে, হিসাবটা কি? আমার যদি ফিচার ম্যাপ, এখানে আউটপুট যে ফিচার ম্যাপটা থাকবে, আমার ফিচার ম্যাপের সাইজ যদি ফর এক্সাম্পল 512 হয়, দ্যাট ইজ মাই এন, ক্যাপিটাল এন, আমার ফিচার ম্যাপের সাইজ। আর
আমি যদি এখানে 4টা পুলিং মেকানিজম ক্যারি আউট করি তাহলে আমার পুলিং অংশ হবে ওইটার সাইজ হচ্ছে 4। তো আমার ফাইনাল আউটপুট যেটা আসে ওইটার সাইজ হয় হচ্ছে 512 by 4. So that is around, what is 512 by 4? কেউ একটু ডিভিশন করে বললে ভালো হতো। I think it's 126. So এইটা আসলে হচ্ছে আমার কোনো ফিচার্স এখানে চলে আসে এই পার্টটা। ম্যাম 128 আছে। ওকে 128, থ্যাংক ইউ। 128 12 divided by 4. কত হবে 128? আচ্ছা যাই হোক, সো 128 আসলেও ভালো কথা। তো এখানে আমার 128 সাইজ। এখন একটু চিন্তা করেন আমার ইনপুট ফিচারের ম্যাপের সাইজ কি 128 ছিল, তো ছোট হয়ে গেল না? তো আমার তো ওকে আবার বড় করতে হবে। দ্যাটস ওয়াই আমরা আপস্যাম্পলিং করি। তো ট্রান্সপোর্ট কনভলিউশন বলি কি আপস্যাম্পলিং বলি, দে আর বোথ ডিকনভলিউশন মেথড। ঠিক আছে, কনভলিউশন এক জিনিস, ডিকনভলিউশন ইজ দি অপোজিট। পার্টিকুলারলি কনভলিউশনের এক্সাক্ট অপোজিটটা যদি আমরা চাই, এক্স্যাক্টলি যদি আমরা রিভার্স করতে চাই ক্যালকুলেশনকে, তাহলে আমরা ট্রান্সপোর্ট কনভলিউশন করে থাকি। Simply, মানে এখানে করে দেখবেন দ্যাট ইউ হ্যাভ দিস ফাংশন কল সিম্পল টুল। এইটা যদি ইউজ করি, ও হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইন্টারপোলেশন মেথড ইউজ করতে পারে। ফর এক্সাম্পল, আপনাদের জন্য একটা ফিগার বের করে রাখছি। মানে আমি যদি আপস্যাম্পল 2D লেয়ারটা ইউজ এরকম টাইপের একটা ফিচার ম্যাপকে এভাবে বড় করার চেষ্টা করি, যে 1 কে 4 বার কপি করলো, 2 কে 4 বার কপি করলো, 3 কে 4 বার কপি করলো, and so on. Just to make the image larger, right? So that could be one way of obtaining. আরেকটা হচ্ছে ট্রান্সপোর্ট কনভলিউশন, যেটা আপনার একটু আগে ঠিক আছে। তো এখন এক্সাম্পল করলাম আমরা সব কয়টা ভালো কথা, কিন্তু একটু চিন্তা করো না, এখানে এই পিরামিড পুলিং মেকানিজম আসার পর কিন্তু আপনার প্রত্যেকটা রেড হিসেবে যাদের আইডেন্টিফাই করছে, ফর এক্সাম্পল হিউম্যান, তো প্রত্যেকটা হিউম্যান, এরপর আপনার হচ্ছে ফ্লোর ব্লু, ইয়েলো কালারের ছিল ফ্লোর, এরপর ব্লু কালারের ছিল হচ্ছে আপনার সাইন সাইন অর হচ্ছে ট্রাফিক লাইট। তো এইগুলোকে ব্লু কালারে আইডেন্টিফাই করলো। প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ লেয়ারে চলে আসছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা মাস্ক হিসেবে ক্রিয়েট করা হয়ে গেছে এই সাইডটা। সো যেহেতু আমার প্রত্যেকটা আলাদা করে ডিফাইন করা, আমার এখন যেটা করতে হবে প্রত্যেকটাকে একটার উপর আরেকটাকে রাখতে হবে। তো এইটা আমরা করতে পারি উইথ কনক্যাটিনেশন, লাইক ইজ মানে ইটস সামথিং লাইক দিস। আমরা যেমন RGB ফার্স্ট ফিউ ক্লাসে আমরা কিন্তু RGB চ্যানেল কেমনে আলাদা করে এটা দেখে আসছি, রাইট? বাট আমরা যদি রেড এর উপরে ব্লু চ্যানেল রাখি and blue, red এর উপরে গ্রিন চ্যানেল রাখি and গ্রিন এর উপরে ব্লু চ্যানেল রাখি, তাহলে কি প্রত্যেকটা মানে অ্যারে, মানে রেড এর একটা অ্যারে যদি আমি গ্রিন এর একটা অ্যারে ওর উপরে রাখি and then ওইটার উপরে একটা ব্লু অ্যারে রাখি, I am essentially concatenating 3 arrays into one to create a RGB color image, right? তো এখানেও আসলে কনসেপ্টটা এরকমই ধরতে পারেন যে আপনারা একটা রেড কালারের সেগমেন্ট, আর একটা ইয়েলো কালারের সেগমেন্ট, আর একটা ব্লু কালারের সেগমেন্ট, আর একটা গ্রিন কালারের সেগমেন্ট, এরকম মাল্টিপল সেগমেন্টস যদি একবারে একটার উপর একটা রাখেন and you concatenate them together to create a single channel output, করে আপনি কি করতে পারেন, ফাইনাল এই আউটপুটটা প্রেডিক্ট করতে পারেন। আপনি স্যাম্পল করলেন, কনক্যাটিনেট করে ফাইনাল একটা কম্বিনেশন করার পর এখানে একটা সেগমেন্টেড ইমেজের আউটপুট বের করার চেষ্টা করতে পারেন। কিছুটা বুঝছি মডেলটার স্ট্রাকচার। ইয়েস ম্যাম। আচ্ছা, তো থাকি এখন আমরা আসি হচ্ছে মডেলের কোডে। তো প্রথমে তো আমি একটা ইনপুট দিব, আমি জানি ভালো কথা, কিন্তু এটার পরে আমার ইনপুটটাকে কার কাছে পাঠাতে হবে, যে কোনো একটা ফিচার এক্সট্রাকশন লেয়ার। আরেকবার বলি, এই ফিচার এক্সট্রাকশন লেয়ারটা দিতে যে
ও যে সবসময় আপনার একটা কাস্টম মডেল হতে হবে তা কিন্তু না। আপনার এখানে চাইলে আপনারা ভিজিটি ইউজ করতে পারেন, or আপনারা রেজনেট ইউজ করতে পারেন, or এনি আদার ফিচার এক্সট্রাক্টিং মডেল যা কিছু ইউজ করতে পারেন। সো আমরা ফর নাও কাস্টম মডেল দিয়ে একটু স্টাডি করি চিলি কোডটার মধ্যে কি করা হচ্ছে। তো প্রথমে কনভলিউশন জাস্ট একটা ব্লক নেওয়া হলো, এন্ড এই ব্লকের মধ্যে জাস্ট একটু দেখবেন যে মাল্টিপল টাইমস কনভলিউশন ব্যাচ নর্মালাইজেশন লিখে দিল, এই জিনিসটাই কয়েকবার করে রিপিট করা হয়েছে। এটা একটা ব্লক, একই জিনিস আরেকবার, একই জিনিস আরেকবার, এটসেট্রা। এন্ড আরেকটা জিনিস এখানে বলা আছে হচ্ছে স্কিপ কানেকশন। স্কিপ কানেকশন কি এটা এখান থেকে আমি বুঝাবো না, আপাতত যা জেনে রাখেন স্কিপ কানেকশন ইজ সামথিং দ্যাট হেল্পস ইউ কিপ গ্লোবাল ফিচার্স অ্যালাইভ, সরি হেল্পস ইউ কিপ গ্লোবাল অ্যান্ড লোকাল ফিচার্স বোথ অ্যালাইভ। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখবেন। এটা আমরা পরে যখন টেক্সট টু টেক্সট করবো তখন আমি শেখাবো আপনাদের। তো এখানে জাস্ট মাল্টিপল ব্লকস অফ কনভলিউশন ক্যারি আউট করছে, ভালো কথা। বাট এখানে জাস্ট একটু দেখেন ইনপুটে আপনার এক্স আছে, ফিল্টার্স আছে, আর ব্লক আছে। সো ব্লক ইজ নাথিং, ব্লক ইজ জাস্ট নাম্বার করে রাখা আপনার কয়টা ব্লক ক্রিয়েট করা হচ্ছে, কয়টা কনভলিউশন ব্লক ক্রিয়েট করা হচ্ছে। এন্ড এখানে এইটা ইজ কনভলিউশন ব্লকের ব্লক 1 এর এ বলতে পারেন, ব্লক 2 এর বি, ব্লক 2 এর সি, এরকম টাইপের। সো দিস এন্টায়ার থিং ইজ one convolution block, and one convolution block এর মধ্যে আপনার multiple convolution batch normalization লিখে দিবেন। and convolution কি feature extractor, batch normalization দিয়ে আমরা কি করি, anyone knows that? Yes, batch normalization কি করে? যদি না জানি তাদের জন্য বলি, batch normalization is essentially used as a regularization method. তো ফর এক্সাম্পল কনভলিউশন করার পর আপনার যদি কোনো এক্সট্রিম ভ্যালু চলে আসে, ওদেরকে আর একটু স্ট্যান্ডার্ডাইজ একটা নাম্বারে কনভার্ট করে। ইটস কাইন্ড অফ লাইক আপনারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে আসছি না, যে পুরো জিনিসটা যাতে বেল কার্ভের মধ্যে চলে আসে, কাইন্ড অফ লাইক দ্যাট, বাট ইউজেস সাম আদার ফর্মুলা। ওইটা আপনারা চাইলে স্টাডি করে নিতে পারেন। ওইটার পরে আসে হচ্ছে লিকি রিলু। লিকি রিলু কি করে, অ্যাক্টিভেশন ফাংশন। সো হচ্ছে এটার ইউজ কেস আমরা আগেও শিখে আসছি, যে আমরা হচ্ছে মাল্টিপল টাইম কনভলিউশন করলে সামটাইমস আমরা ডেড নিউরনস পাই, অর হচ্ছে জিরো চলে আসে, অর কনভার্জেন্স হতে চায় না, উই এন্ড আপ লুজিং আওয়ার গ্রেডিয়েন্টস। সো ওই ধরনের প্রবলেম যাতে না আসে when you are carrying out large convolutions, তখন লিকি রিলু ইউজ করে আসে টু ইন্ট্রোডিউস নন লিনিয়ারিটি। আচ্ছা, তো এভাবে করে আমরা কনভলিউশন করলাম। এখন এখানে একটু দেখি, ইট মাইট লুক কনফিউজিং। এই কোন ব্লক অ্যাকচুয়ালি বেস ফিচার ম্যাপসে ইউজ করা হয়। এখানে দেখেন ও কিন্তু 3বার কোন ব্লককে কল করছে, এন্ড এখানে প্রথম কোন ব্লকটাই ইনপুট লেয়ার দিল, ওইটার পরে বাকিগুলোতে কিন্তু বেস মানে হচ্ছে এইটার আউটপুট এখানে নিয়ে নেক্সট কনভলিউশনে পাঠিয়ে দিল, আবার এইটার আউটপুট নেক্সট কনভলিউশন ব্লকে পাঠিয়ে দিল। তো ইটস এসেনশিয়ালি জাস্ট ব্রেকিং ডাউন ইউর কোড ইনটু মাল্টিপল সেগমেন্টস, আর কিছুই না। জাস্ট এখানে একটা কন ব্লক যেটা ইনপুট নিছে, ওকে, এন্ড দেন এই কন ব্লক 1 এর আউটপুটটা আরেকটা কন ব্লকে দিল, আউটপুটটা আরেকটা কন ব্লকের মধ্যে পাঠালো। এন্ড ওখানে জাস্ট একটু খেয়াল করেন ফিল্টার সাইজ কিন্তু আস্তে আস্তে বাড়ায় দিচ্ছে, রাইট? তো ছোট ফিল্টার সাইজ দিয়ে ও it's trying to identify the smaller features like edge, line, dot. এরপর একটু মিড লেভেল ফিচার গুলো বের করার চেষ্টা করলো, এরপর হাই লেভেল গুলো মোর intricate features গুলো বের করার চেষ্টা করলো with a larger filter size. আচ্ছা, and this is nothing, this is just মানে ব্লক নাম্বার ফর ইউ টু রিমেম্বার যে কোন লেয়ার কোনটা। তো আমরা যখন পরে ফাইনালি মডেল সামারিটা দেখি, এখানে একটু দেখেন মডেল সামারিতে প্রত্যেকটা কম্বিনেশনের যাতে একটা নাম থাকে,
যে এটা ব্লক 1 এর A নাম্বার কনভলিউশন, ব্লক 1 এর A নাম্বার ব্যাচ নর্মালাইজেশন, জাস্ট টু কিপ ট্র্যাক, আর কিছুই না। তাই এখানে আর কি নেম দিয়ে রাখছে। আচ্ছা, তো এই যে এই পুরা পার্টটা ইজ ইউর ফিচার এক্সট্রাক্টিং মেথড। ওকে, এন্ড আরো একটা জিনিস আমি আগেও বলে আসছি, দ্যাট ইজ ইফ উই আর গোয়িং টু ক্রিয়েট সাম কাস্টম মডেল যেটা দিয়ে আমরা ফিচার এক্সট্রাক্ট করবো, তাহলে ফর পিএসপি নেট ইন পার্টিকুলার আমরা হচ্ছে ডায়ালেটেড কনভলিউশন ইউজ করবো। এন্ড ডায়ালেটেড কনভলিউশন কি? ডায়ালেটেড কনভলিউশন অ্যালাউস ইউ to মানে is something where you will use a small kernel size আর কিছুই না। আচ্ছা, সো ফিচার এক্সট্রাকশন করলাম আমরা ফাইনালি একটা আউটপুট পেলাম which is our ফিচার ম্যাপ। তো এই ফিচার ম্যাপটা আসার পর আমরা কই যাব? পিরামিড পুলিং মেকানিজমে যাব, আমাদের পিরামিড পুলিং মডিউল। সো পিরামিড পুলিং মডিউলের ইনপুটটা কি? আমাদের বেস না? সো এখানে এসে পিরামিড পুলিং ফিচার মডিউলটা কি করলো? ও হচ্ছে এই যে আমার আগের বেস ফিচার ম্যাপটাকে কল করলো, রাইট? সো একটু জাস্ট দেখেন, প্রথমে আমি কনফ ব্লক আইডেন্টিফাই করলাম। সো কনফ ব্লকটা পাওয়ার পর কনফ ব্লকটা হচ্ছে ফিচার ম্যাপ কল করলো। ফিচার ম্যাপ কনফ ব্লককে 3 বার কল করলো। তো বেস ফিচার ম্যাপ 3 বার কনফ ব্লককে কল করার পর ওকেই আবার হচ্ছে পিরামিড ফিচার ম্যাপ মেথডটা ওকে কল করলো। ভালো কথা। এখন এখানে এসে এই পার্টটা এসেনশিয়ালি কি? আমার ফিচার এক্সট্রাক্টরস না? পুরা পার্ট বি না? তো পুরা পার্ট বিটা হচ্ছে আমার এই এক লাইনে দেওয়া আছে। এখন আসবো হচ্ছে আমরা এই যে পিরামিড পুলিং মডিউলটায়। তো এই পিরামিড পুলিং মডিউল কি করবে? প্রথমে একবার গ্লোবাল অ্যাভারেজ পুলিং করবে। গ্লোবাল অ্যাভারেজ পুলিং করার পর হচ্ছে ও এটাকে রিশেপ করে দিবে। তো ইটস লাইক দিস, পুল হবে একবার at different kernel sizes or at different sizes আর কি। এরপর একবার কনভলিউশন হবে, and ওই কনভলিউশনের পর আবার কমপ্লিট হবে। তো এই জিনিসটাই একটু দেখেন, রেড, ইয়েলো, ব্লু আর গ্রিন, রাইট? তো আমার কোডেও কিন্তু এভাবেই সাজানো হবে, রেড, ইয়েলো, ব্লু আর গ্রিন। এন্ড প্রতিবারই এরকম কিছু সিমিলার জিনিস হচ্ছে, দ্যাট ইজ এখানে পুলিং হয় and then convolution and upsample, আবার pooling, convolution, upsample, pooling, convolution, upsample, and this continues. And after you are done with this pooling mechanism, finally কি করতে হবে? concatenation। তো ফাইনালি এখানে এই যে আমার 4টা আউটপুট যেগুলো ছিল, রেড, ইয়েলো, ব্লু, গ্রিন, এই 4টাকে আমি গ্রিনের সাথে কনক্যাটিনেট করে দেব। ওকে, সো ইটস লাইক বেস ফিচার ম্যাপের উপর আমি রেড, ইয়েলো, ব্লু, গ্রিন এই 4টাকে অ্যাড করে দিলাম। ভালো কথা। এখন অ্যাড করার পর এতটুকু আমার ডান। সো ফাইনালি আমি আমার প্রেডিকশনটা পাওয়ার জন্য কি করব? প্রেডিকশনটা পাওয়ার জন্য আমরা লাস্ট কনভলিউশন মডেলে যাব। এন্ড লাস্ট কনভলিউশন মডেলটা কি করে আবার? ও হচ্ছে এই পুরা ফিচার ম্যাপস মানে পিরামিড ফিচার ম্যাপস এই মডেলটাকে, এই মেথডটাকে এখানে করে দিল। তো এই মেথডটা কিন্তু আমার এ, বি, সি সব কয়টাই ইমপ্লিমেন্ট করে, রাইট? একে কল করে আমি ফাইনালি কম্বিনেশন, ব্যাচ নর্মালাইজেশন, অ্যাক্টিভেশন দিয়ে ফাইনাল এ লাস্টে আমি একবার করে ফ্ল্যাটেন করবো। ফ্ল্যাটেন করার পর আমার আউটপুটটা রিটার্ন করে দেব। তো এই হচ্ছে আপনাদের বেসিক কোড। চাইলে আপনারা এটা এই নোটবুকটা এসে রান করে দেখতে পারেন। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আই উইল সাজেস্ট যে এটা আপনারা ট্রাই করেন। আচ্ছা, এখন আসি হচ্ছে ডেটা সেট তাহলে কোথা থেকে পাবো? তো ডেটা সেটটা একটু যদি এখানে দেখেন, ওরা যেটা ইউজ করতে হচ্ছে সিটিস্কেপস ইমেজ পেয়ার। তো সিটিস্কেপস ইমেজ পেয়ারটা আসলে কি? এইটা হচ্ছে আই ডোন্ট নো আপনারা সিটিস্কেপস এর নাম শুনে আসছেন নাকি না, বাট Cityscape is essentially a benchmarking data set. So Cityscapes actually খুব high quality একটা data set for object detection problem। আর হচ্ছে এই যে এখানে দেখেন
এখানে আপনারা অনেক ধরনের প্রবলেমস এর জন্য এই একটা ডেটা সেট ডিজাইন, এটা সেগমেন্টেশন, অবজেক্ট ডিটেকশন, এরপর ইনস্ট্যান্স ওয়াইজ সেগমেন্টেশন, আরো অনেক ধরনের কাজের জন্য অ্যানোটেশন সহ থাকবে। এন্ড ইউ উইল সি দ্যাট এটা কিন্তু বেঞ্চমার্কিং এর জন্য ইটস বিন ইউজ, মানে এন্ড ইটস ওভারঅল আ ভেরি হাই কোয়ালিটি ডেটা সেট। এটার সাইজটাও অনেক বড়। এখানে as far as I remember, you will also get video, জাস্ট যে ইমেজ টাইপের হবে তা না, ভিডিও তো পাওয়া যাবে as far as I remember। আচ্ছা, সো এখানে সিটিস্কেপস এর ইমেজ পেয়ার যেটা, এটা একটা পার্টিকুলার টাইপ, যেটা হচ্ছে পিক্সিপিক ডেটা সেটের জন্য ওরা ক্রিয়েট করে নিয়েছিল টু পারফর্ম হচ্ছে সেগমেন্টেশন টাইপ প্রবলেমস উইথ জেনারেটিভ মডেলস। আচ্ছা, সো এইটা আপনারা যদি ক্যাগেলে সার্চ দেন আপনারা পাবেন। চাইলে ওই একটা ডেটা সেট কপি করে এনে আপনারা নিজেরা নোটবুক রান করার চেষ্টা করতে পারেন। তো এটাই আর কি। এখন যদি জাস্ট নোটবুকটা আরেকবার দেখানোর জন্যই আর কিছু না, প্রথমে ইম্পোর্টস, ইউ গাইস অলরেডি নো দিস ফাংশন। এরপরে হচ্ছে ডেটা সেটটা আমরা পুল করব, রাইট? বিকজ ডেটা সেটটা ট্রেন ফোল্ডার আর ভ্যালিডেশন ফোল্ডার আমরা দিয়ে দিব, দেওয়ার পর হচ্ছে প্রত্যেকটা ইমেজ নিয়ে দিব। তো এখানে আর কি আপনারা জাস্ট দেখে নিতে পারেন হাউ দে আর গেটিং দেয়ার ইমেজেস, ট্রেন কেমনে নেয়, ভ্যালিডেশন কেমনে নেয়, এন্ড হাউ ইউ আর অলসো গেটিং দ্য মার্কস। ওইটার পরে আর কি আপনার আসে হচ্ছে মডেলটা ইনিশিয়ালাইজেশন। সো মডেল ইনিশিয়ালাইজেশনের জন্য ওরা 4-5টা মেথড ইউজ করছে। আই অলরেডি এক্সপ্লেইন দিস। এন্ড ফাইনালি এখানে দেখেন মডেল ডিফাইন করার জন্য ওরা কি করছে, এখানে ইনপুট লেয়ারটা ও জাস্ট ইনপুট শেপ ডিটারমাইন করে দিছে, এন্ড আউটপুট লেয়ারটা কিন্তু ও হচ্ছে লাস্ট কনভলিউশন মেথড দিয়ে ডিফাইন করছে এইটা। সো এই লাস্ট কনভলিউশন মেথডটা কিন্তু অলরেডি পুরো মডেলটাকে লিখে দিচ্ছে, বিকজ এই লাস্ট কনভলিউশন মেথড পিরামিড ফিচার ম্যাপস কে কল করবে। এই পিরামিড ফিচার ম্যাপসে গেলে কিন্তু বেস ফিচার ম্যাপস কল করবে। তো বেস ফিচার ম্যাপস আবার ফর্ম ব্লক কে 3বার কল করে একটা ফিচার এক্সট্রাক্টিং মডেল ক্রিয়েট করে নেয়। তো আলটিমেটলি আপনি যদি লাস্ট মডেলটাকে কল করেন অ্যাজ দ্য আউটপুট লেয়ার, ইউ আর এসেন্সিয়ালি কলিং দ্য এন্টায়ার মডেল। তো এভাবে করে মডেল টিএফ ডট কেয়ারস মডেল দিয়ে ও পুরো জিনিসটাকে ক্রিয়েট করে নিল। ক্রিয়েট করার পর মডেল সামারিতে আপনি পুরো মডেলের সামারিটা দেখতে পাবেন। ওকে, লাইক প্রত্যেকটা লেয়ার কোনটার পর কোনটা আছে ওগুলো পুরোটা দেখা দিচ্ছে। ফাইনালি আপনাকে কয়টা ট্রেনেবল নন ট্রেনেবল প্যারামিটার আছে এটাও দেখা যায়। এটার পরে যদি আপনারা মডেলটা কম্পাইল করতে চান তাহলে এই জিনিসটা, এই লাইনটা করবেন। এখানে মডেল ডট কম্পাইলে প্রত্যেকটা নিয়ে দেওয়া আছে। এখানে আপনি হচ্ছে সবকিছুই দিয়ে দেওয়া লাগবে, আমরা অলরেডি এটা জানি, বাট আরেকবার তাও, দ্যাট ইজ মডেল ডট ফিটার। মানে প্রথমে তো কম্পাইল করবেন, কম্পাইল করার সময় অপটিমাইজার আর লস ফাংশন বলে দিতে হয়। অপটিমাইজার আর লস ফাংশন বলে দেওয়ার পর মডেল ডট ফিট যখন করবেন তখন আপনার ট্রেনিং ইমেজেস, এখানে টেস্টিং তা নাই, ভ্যালিডেশনটা দেওয়া আছে। তো ট্রেনিং এন্ড ভ্যালিডেশন দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইপক, মানে কতক্ষণ রান করবে ওভার ইয়োর ডেটা সেট। 20টা ইপক দেওয়া আছে। This epoch is actually not enough for very good results from my experience. আমি এটা রান করার পর দেখছি epoch will give you results, but it's not going to be very good. হয়তো আপনার আরো মডেল মানে আরো কিছুক্ষণ রান করা লাগতে পারে if you want a really good result. স্টেপ বলে দিতে পারেন এটাই। তো এইটা যদি রান করেন, রান করার পর রেজাল্টস গুলো একটু প্রেডিক্ট করে দেখবেন। প্রেডিক্ট করার পর আপনি রেজাল্ট এরকম করে, এই যে 20টা ইপক রান করার পর আপনার রেজাল্ট অ্যাকচুয়ালি এরকম। নট ভেরি গুড, বাট দি বেটার ফিচার এক্সট্রাকশন মডেল ইউজ করেন দেখবেন রেজাল্ট আর একটু বেটার আসবে। ফর এক্সাম্পল এই যে সিবিপিআর এর পেপারটা যদি দেখেন, এখানে কিন্তু এই মডেলটার জন্য এই যে ওরা ডিফারেন্ট টাইপস অফ বেসলাইন মডেল চেঞ্জ করে দিছে, রেজনেটের ভ্যারিয়াস টাইপস ইউজ করছে। সো দেখবেন যে এক একটার জন্য অ্যাকুরেসি এক এক রকম, লাস্টেরটার মধ্যে ওরা বেস্ট ভার্সন করছে। তো এভাবে করে আপনারাও চাইলে এক্সপেরিমেন্ট করতে পারেন। এনি কোয়েশ্চেন্স ফ্রম দিস মডেল? এই PHP নেট
মডেলটা কিন্তু আসলে একটু ডিফিকাল্ট। এটা একবার শুনে বা একবার পড়ে বোঝাটা anyone? No questions? ম্যাম সেগমেন্টেশনের জন্য কারেন্টলি বেস্ট মডেল কোনটা হবে? Currently based তো আমার জানা নেই। ও না, একটা জানা আছে। I was almost right. No, not this one. Segment anything model. এই মডেলটা অনেক ভালো। ম্যাম এটা রিয়েল টাইম দেয়? I'm not sure real time দেয় নাকি না। No, I think দেয় as far as reading it. অনেকদিন আগে পড়ছি, I can't really say. But এটা দেখতে পারেন। এটা অ্যাকচুয়ালি অনেক ভালো, I heard. এটা রিয়েল টাইম মোস্ট লাইকলি ইউজ করা হয়। It's developed by Meta. By the way, I'm not even sure if it's 100% deep learning. এটা একটু দেখে নিতে হবে। এটা দেখতে পারেন। এটা ছাড়া আরো কয়েকটা ছিল, আমার ঠিক খেয়াল নাই। এই পর্যন্তই আমাদের ক্লাস। যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, ম্যাম আছেন? জি আছি। ম্যাম নাই? হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে। আর কিছু কি বলার ছিল আমাদের? আর কিছু বলার নাই, বাট হচ্ছে এক্সামের ব্যাপারটা নিয়ে বলতে পারেন চাইলে। আচ্ছা, বলেন আপনারা যে সেদিন বলছিলাম ওই দিন ভাইবাটা দেন নাই, মন কেমন লাগছে? কোনো পরীক্ষা টরীক্ষা নাই, মানে আপনাদের মার্ক টার্ক নাই কোনো, কি বলবেন আপনারা? ম্যাম এক্সামটা বাদ দেন না, এটার জন্য তো ম্যাম খালি ক্যান্সেল করে দিচ্ছে। এক্সাম বাদ দিব? তাইলে আপনাদের আমি পাস করাবো কেমনে বলেন? ম্যাম মানে এক্সাম বাদও না অ্যাকচুয়ালি, মানে আমার আমার কাছে একটু মনে হচ্ছিল যে ম্যাম আমাদের যে ভাইবা আর কুইজ মানে ম্যাম আপনারা একটু দেখে যে আমাদের ক্ষেত্রে কোনটা একটু ভালো হবে সেইটা হিসেবে একটু ডিসিশন নিয়ে ম্যাম। আমরা খুব ভয়তে আছি যে মানে এই ক্লাস বাদ দিতে দিতে আমাদের কি আবার উল্টা ঝামেলাই হইলো নাকি নাম্বারের ক্ষেত্রে। অবশ্যই ঝামেলা হইলো, মানে এইখানে তো আর কোনো কি হয়েছে না, আমাদেরও দোষ না আসলে। একটা মানে তিন ক্লাসেস কমেনি, একটা মানা যায়, হুটহাট একটা হইতেই পারে, বাট লাইক টানা 3টা ক্লাসে অনেক বেশি মিস হয়ে যায়। আর ইন পার্সন ক্লাসে আপনারা যতটা বুঝেন, অনলাইন ক্লাসে ততটা বুঝবেন না, এটাই স্বাভাবিক। আমিও যখন অনলাইন ক্লাস করে আসছি, আমি ঘুমায় ঘুমায় ক্লাসগুলো করতাম আসলে। ওরপরে সামহাও নিজে নিজে কেমনে কেমনে জানি কভার করে ফেলছি। বাট ওতে আসলে আমার ল্যাকিংস, এটাই হচ্ছে প্রবলেম। সো জি ম্যাম, ল্যাকিংস তো থাকে। আর মানে আমাদের ম্যাম এই ইভলিউশনটা নিয়ে আমরা মেনলি আর কি মানে একটু মানে ভয় পাচ্ছি আর কি, যে দেখা যাবে যে এখানে যে একটা বড় নাম্বার ক্যারি করে, তো হচ্ছে গিয়ে মানে এটা একটু ম্যাম আমাদের কথা মাথায় রেখে একটু মানে এখন সত্যি কথা বলতে ভাইবা নিলে ইট উড হ্যাভ বিন ইজিয়েস্ট ফর ইউ গাইস। আমার মেইন প্ল্যান ছিল এটাই যে মিড টার্মটা একটু ইজি থাকবে ভাইবা, এন্ড ফাইনাল টার্মে আপনারা যেহেতু হ্যান্ড রিটেন পেপার বেসড এক্সাম দিবেন, ওইটা আরেকটু চ্যালেঞ্জিং, কারণ সাধারণত তো এত বড় কোড লিখে অভ্যস্ত না, রাইট? সো এখন আমি তো মানে একেবারে যে কোনো এক্সাম নিব না এটাও হয় না। আই নিড টু টেক সাম এক্সাম অর সাম সর্ট অফ ইভ্যালুয়েশন, নয়তো তো আমি আপনাদেরকে জাস্ট অ্যাসাইনমেন্টের উপরে মার্ক দিতে পারি না। আর হচ্ছে যে উই মিস সো মেনি ক্লাসেস, যে আমি যদি এখন একটা ক্লাস বাদ দিয়ে আবার মিড টার্ম এক্সাম মানে মিড টার্মে নেওয়ার চেষ্টা করি ভাইভাটা, এতে আসলে আপনাদের একটু প্যারা হয়ে যায়। এখন এই কারণে আমরা যেটা চাচ্ছিলাম, দ্যাট ইজ ফাইনাল এক্সামের দিনে যদি আমরা মিড টার্ম এক্সাম নেওয়ার, ফাইনাল টার্ম এক্সাম রিটেন এক্সামটা নেওয়ার পর যদি আমরা ভাইভা নিই, তাইলে কি আপনাদের সুবিধা হয় নাকি না? তাহলে আপনারা একদিনে 2টা এক্সামিনেশন দিয়ে দিতে পারেন। ম্যাম সিলেবাসটা কি আগেরটাই থাকবে? সিরিয়াল, হ্যাঁ সিলেবাস আগেরটাই থাকবে। ফর ভাইবা আগেরটাই থাকবে আর কি। ভাইবা হ্যাঁ, ভাইবার জন্য আপনাদের আগেরটাই থাকবে, মিডের সিলেবাসটুকু। সো ওইটা আলাদা পোর্শন। আর ফাইনালের জন্য ধরেন মিডের পর থেকে যেই কন্টেন্ট গুলো আমরা কভার করতেছি সেগুলো।
সো দুইটাই কভার হয়ে গেল। just everything about TensorFlow and stuff like that. TensorFlow module এসব। মানে ম্যাম একদিনে 2টা হচ্ছে তাইলে, মানে যদি এরকম হয়। হ্যাঁ, that is like one option. একদিনে 2টা এখন আপনারা দিতে রাজি নাকি না? Because Yes, আমাদের ma'am, হাতে অসুবিধা এখন নেই। কোনো অপশন নাই, বাট বিকজ আমাদের ইভ্যালুয়েশন নিতে হবে। আর I have not টাইম ইন দ্য মিন টাইম ম্যাম আমরা কোয়েশ্চেন ট্রাই ফ্লেক্সিবল করেন ম্যাম। আপনারা পরীক্ষা দেওয়ার আগেই আমাদের ফ্লেক্সিবিলিটি আপনার চলে আসে। কিন্তু ব্যাড হ্যাবিট গাইস। ম্যাম অ্যাসাইনমেন্ট পড়া তো বুঝছি ম্যাম, অনেক প্রবলেম হয় তো। বছর এক্সাম দিতে দিতে ওই আর প্রায় কথা শুনে দ্যাট ইজ আমরা আসলে